আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আমাদের যে ৫ নাম্বার চ্যাপ্টারটা শুরু করছিলাম কেমিস্ট্রির, সেটার আজকে আমরা 2nd পার্টটা নিয়ে পড়াশোনা করব। ১ম পার্টটা তো আমাদের ডান। তো সবাইকে আসলে 2nd পার্টের জন্য থ্যাংক ইউ না, নিশ্চয়ই ওয়েলকাম আরকি। আ সবাইকে ওয়েলকাম। আমরা আমাদের যে চ্যাপ্টারটা শুরু করছি, আমাদের রাসায়নিক বন্ধন, সে অধ্যায়টারই আজকে আমরা পড়াশোনা করব পার্ট 2 এবং পার্ট 2 এর মধ্যে আমরা কি পড়ব চলো দেখে নিই। আমরা পার্ট 1 এর মধ্যে একেবারে বেসিক থেকে যোজনী, যোজ্যতা, ইলেকট্রন অনেক কিছু জিনিসপাতি দেখছি আসলে সংকেত, লেখার নিয়ম, যোজনী আদান-প্রদান এই সকল জিনিসপত্র আরকি দেখেছি, বুঝেছি। এই পার্টের মধ্যে আমরা মেইনলি আলোচনা করব আমাদের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত। রাসায়নিক সংকেত লেখার নিয়ম দেখছিলাম। আণবিক আর গাঠনিক সংকেত খুবই অল্প একটা জিনিস। সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে অষ্টকের নিয়ম এবং দ্বিত্বকের নিয়ম বা ২ এর নিয়ম। আরেকটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা। এখান থেকেও খ নাম্বার, গ নাম্বারের ভিতরে কোয়েশ্চেন হয় এবং রাসায়নিক বন্ধন এটা আমরা শুরু করব আসলে এবং পার্ট ৩ এর মধ্যে আমরা বাকি অংশটুকু ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলব। পার্ট ৩ এর মধ্যে তুমি যে অংশগুলা পাবা সেটা হচ্ছে এই ক্যাটায়ন অ্যানায়ন থেকে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। মেইনলি এই পার্টটুকুই। এই পার্টটুকুই বাকি থাকে, ওদের বৈশিষ্ট্য বাকি থাকে, ওগুলা নিয়ে আলোচনা বাকি থাকে। তাহলেই হচ্ছে আমাদের কাইন্ড অফ বলতে পারো যে ইন টোটালে চ্যাপ্টার কিন্তু কমপ্লিট। সো আরেকটা পার্ট তুমি পেয়ে যাবা পার্ট ৩। পার্ট ৩ হলে আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো আসো যেটার কথা বলছিলাম, অষ্টক ও ২ এর নিয়ম, নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা, এই সকল জিনিসপাতি হচ্ছে এই লেকচারটার জন্য ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ওকে, তারপরে আমরা রাসায়নিক বন্ধন পড়ব। রাসায়নিক বন্ধন সৃষ্টি হওয়ার কারণ কি, কেন হয় সেটা পড়ব। তারপরে ক্যাটায়ন এবং অ্যানায়ন। তাহলে আমাদের আশা করি ডান হয়ে যাবে। চলো তাহলে হচ্ছে আমরা অংশটা শুরু করি। ফার্স্ট অফ অল যদি আমরা চিন্তা করি আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত জিনিসটা এখানে যা বলতেছে সেটা লেখার সাথে, সাথে যদি আমি তোমাকে একটু বলি। ধরো তুমি যে জিনিসপত্রগুলা লিখছো যেমন হচ্ছে ভাই এই যে লিখো যে Al2O3 এটা কিন্তু একটা কেমন সংকেত বলো তো? আণবিক সংকেত। এটার গাঠনিক সংকেতটা কেমন হবে? এটার গাঠনিক সংকেতটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামটা 3+ ৩ টা ইলেকট্রন ত্যাগ করেছে এবং আমাদের যে হচ্ছে অক্সিজেনটা এখানে কয়টা অক্সিজেন আছে? ২ টা অ্যালুমিনিয়াম ৩ টা ইলেকট্রন ত্যাগ করছে আর ৩ টা অক্সিজেন ২ টা করে ইলেকট্রন ত্যাগ করছে। দিয়ে টোটালে ৬ টা ইলেকট্রনের আদান-প্রদান হইছে। এবং যেহেতু এটা একটা হচ্ছে আমাদের কেমন যৌগ? আয়নিক যৌগ, দ্যাটস ওয়াই তাদের ভিতরে বন্ধনটা এরকমভাবে গঠিত হয়। এখন গাঠনিক সংকেত লেখাটা কার জন্য বেশি ইজিয়ার? গাঠনিক সংকেত লেখাটা হচ্ছে একটা মানে এখানে যে বন্ধনটা গঠিত হইছে, কেমন বন্ধনটা গঠিত হয়েছে, কিভাবে বন্ধনটা গঠিত হয়েছে, এগুলা জিনিসপত্র আসলে তোমাকে খুব ভালো মতন দেখতে হয় বা বুঝতে হয় বা পারা লাগবে আল্টিমেটলি। কারণ ওটা না পারলে কিন্তু হবে না। ঠিক আছে? যেমন ধরো আমি যদি এই যৌগটাকে দেখাই, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা একটা আণবিক সংকেত। এটার গাঠনিক সংকেতটা কেমনভাবে দেখতে পারি? এই যে অ্যালুমিনিয়াম, হ্যাঁ? এর সাথে ক্লোরিন একটা বন্ধনে গঠিত হইছে, আরেকটা বন্ধনে ক্লোরিন, এই যে দেখো আরেকটা বন্ধনে হচ্ছে ক্লোরিন। এই যে এরকমভাবে ধরো বন্ধনটা তৈরি হচ্ছে। আমি আরেকটা জিনিস দেখাই, এই সকল যৌগে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত বোঝাটা খুব সহজ। মিথেন, CH4 এটারই যদি এটা আমি বলতেছি ভাই আণবিক সংকেত, আণবিক সংকেত মানে অণু অবস্থায় থাকা। আর গাঠনিক সংকেতটা হচ্ছে কি? বন্ধনটা উল্লেখ করে যে সংকেত সেটা হচ্ছে তার গাঠনিক সংকেত। বন্ধনটা উল্লেখ করে যদি আমি সংকেতের কথা বলি, তাহলে ধরো এই যে কার্বন, এই যে হাইড্রোজেন একটা, আরেকটা হাইড্রোজেন, আরেকটা হাইড্রোজেন, আরেকটা হাইড্রোজেন। সেখানে তার সকল যোজ্যতা বা যোজনী অবশ্যই ফিল আপ থাকা লাগবে বা পূর্ণ থাকা লাগবে। এমন। তাহলে সেটাকে আমরা বলব কি? তার গাঠনিক সংকেত। আণবিক সংকেতের পাশাপাশি তুমি যখন ৬ নাম্বার চ্যাপ্টার কমপ্লিট করবা তখন ওখানে আরেকটা কনসেপ্ট পাবা সেটা হচ্ছে ভাই স্থূল সংকেত। কি নাম বলো তো? স্থূল সংকেত। স্থূল সংকেতটা হচ্ছে এমন যে যদি ওই যে কমন একটা কিছু দিয়ে আমরা ভাগ করলে যে এই সংকেতটা পাই, যেমন ধরো আমি যদি বলি যে C6H6 H6 এখানে কি আমরা আসলে যোজনীর আদান-প্রদান করে সংকেতটা লিখেছি? উত্তরটা হচ্ছে না। যোজনীর আদান-প্রদান করে যেহেতু আমরা সংকেতটা লিখি নাই, তাই এখানে আমি কমন যেই রেশিওটা সেই রেশিও দিয়ে ভাগ করি নাই। বুঝছো কি আমার কনসেপ্টটা? আমি কিন্তু রাসায়নিক বন্ধন লেখার আগে আগের চ্যাপ্টারের মধ্যে তোমাকে বলছিলাম যে যদি আমি যোজনীর আদান-প্রদান করে লিখতাম তাহলে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে তাহলে আমি সাধারণত ওখানে যোজনীর আদান-প্রদান করে লিখলে যে কাজটা করি সেটা হলো কমন যেই ভাগফলটা মানে ভাগ করার জিনিসটা সেটা দিয়ে ভাগ করে সংকেতটাকে লিখি। এখানে তো যোজনী আদান-প্রদান করে না। এখানে কি প্রত্যেকের পরিমাণের উপর নির্ভর করে। এটা কিন্তু হয়ে গেল তার কেমন সংকেত বলতো? এই C6H6 এই সংকেতটা কিন্তু হয়ে যায় তার আসলে একটা আণবিক সংকেত। এটারই যদি আমি স্থূল সংকেতের কথা বলি তাহলে সেটা হবে হচ্ছে শুধু CH মানে C1 H1 কারণ যেহেতু ৬ দ্বারা ভাগ চলে যাবে। আর এটারই যদি আমি গাঠনিক সংকেতের কথা বলি তাহলে সংকেতটা থাকবে হচ্ছে ভাই এরকম CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড এত। তার মানে তুমি কেমনে জানবা যে এটা আসলে এরকম হইতে পারে? তুমি কেমনে জানবা? তুমি কেমনে জানবা যে এটা আসলে চাকরি কি হবে? তারপরে একটার পর একটা করে ডাবল বন্ড থাকবে। কারণ জানার সিম্পলেস্ট উপায় হচ্ছে এটা বেনজিন। এটা তোমাকে জানতে হবে ফার্স্ট অফ অল এটা আসলে বেনজিন। এটাই জানার মেইন উপায় এবং
তুমি আসলে গাঠনিক সংকেত তার চেহারা দেখেই বলে দিতে পারবা না, অ্যাজিউম করতে পারবা বা চিন্তা করতে পারবা, ঠিক আছে? বেশ কিছু জিনিসপাতিগুলোকে অ্যাজিউম বা চিন্তা করা যায়। প্লাস তুমি যখন আসলে তোমাদের এই একাদশ চ্যাপ্টারটা যেটা আছে আমাদের জৈব রসায়ন যেটাকে আমরা বলছি জীবাশ্ম, হ্যাঁ, জীবাশ্ম যে অধ্যায়টা আছে ওটা পড়লে তুমি আসলে কাইন্ড অফ বলতে গেলে তোমার রসায়নের ধারণার জন্য যতগুলা ধরনের বা যত ধরনের যৌগ দরকার কাইন্ড অফ তুমি কাভার করে ফেলো অনেকটা, এবং বাকিগুলাকে আসলে তুমি চেহারা দেখলে তাও বুঝতে পারবা বা আইডিয়া করতে পারবা যেটা কেমন হইতে পারে। তো যেহেতু ওইটা কমপ্লিট করার পরে এটা পারো, দ্যাটস ওয়াই তুমি এটা দেখার পরে এটা চিন্তা করতে পারো। বাট এটা তুমি না জেনে থাকলে ডিরেক্ট চেহারা দেখেই বলে দিলা, ডিরেক্ট তুমি ইচ্ছা মতন একটা যৌগ দিয়ে দিবা C3H5 হ্যান ত্যান এরকম, এই যৌগের কোনো গাঠনিক সংকেত আণবিক সংকেত থাকবেই এমনটা কিন্তু জরুরি না, এবং বাধ্যবাধকতা নাই যেটা হবেই। সো ব্যাপারগুলো আসলে এখানে আশা করি তুমি আমার কনসেপ্টটা বুঝতে পারতেছো বা ধরতে পারতেছো আমি আসলে তোমাকে কোনটা বোঝাতে চাচ্ছি। তো আমরা এখানে যেটা পড়তে এসেছিলাম সেটা হচ্ছে আসলে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত। আণবিক সংকেত হচ্ছে ওইটা যেখানে আমরা শুধু যৌগটার সংকেত লিখি যে এটা আণবিক সংকেত, এই যে এটা আণবিক সংকেত, এই যে আমাদের এটা আণবিক সংকেত, এগুলা যোজনী আদান প্রদান করে আমরা যে সংকেতটা লিখতেছি। আর গাঠনিক সংকেত হচ্ছে সেটা যেখানে আমরা তার বন্ধনটা উল্লেখ করে লিখতেছি, এবং বন্ধন উল্লেখ করে লেখার ক্ষেত্রে যৌগটা যদি আসলে লিটারেলি সমযোজী যৌগ হয়, যেটা আমরা সমযোজী যৌগ সমযোজী যৌগের বৈশিষ্ট্য পড়বো এই চ্যাপ্টারের মধ্যেই পড়বো, তাহলে তোমার জন্য সব থেকে বেটার হয়, সব থেকে সহজেই তুমি উল্লেখ করতে পারো। বাট যৌগটা যদি আয়নিক হয়ে যায়, যেমন ধরো আমি যদি বলি তোমাকে সোডিয়াম ক্লোরাইড, এর গাঠনিক সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড। প্রয়োজন নাই আসলে এটার, সোডিয়াম প্লাস এরকম ভাবে তোমাকে উল্লেখ করতে হবে, এটা যেহেতু একটা আয়নিক যৌগ এবং এটা হচ্ছে ক্লোরাইড মাইনাস, এখানে কিন্তু তুমি কোনো সমযোজী বন্ধন দিয়ে উল্লেখ করতে পারবা না জিনিসটা। এরকমটাই হচ্ছে তার কি সংকেত? গাঠনিক সংকেত। এই দেখো এখানে কি বলে, এক মোল বা যৌগের অণুতে যে ধরনের মোলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং মোলের পরমাণু যতটি থাকে সেই সকল প্রতীক দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত বলে, এটা আমরা পড়ছি। ওকে, আমরা একটা অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে, বন্ধনের মাধ্যমে। যেমন কার্বনের 3টি পরমাণু হাইড্রোজেনের 8টি পরমাণু যুক্ত হয়ে C3H8 তৈরি করলো, ধরো C3H8, এখানে কোনো কমন সংকেত দ্বারা ভাগ যাবে না, এবং এই যৌগটার ফরম্যাটটা কেমন? অ্যালকেন হবে, এটা একটা কার্বন কার্বন সকল একক বন্ধনে থাকবে। কেমনে জানলাম বা কেমনে বুঝলাম? এটা জানার জন্য বা বোঝার জন্য অবশ্যই তোমার এই চ্যাপ্টারটা কমপ্লিট করা লাগবে, তার আগেই তুমি বুঝতে পারবে না। সো এখন নিজের উপরে ক্ষোভ বা নিজের উপর রাগান্বিত হইও না যে আসলে দেখেই কেমনে বলতেছেন ভাইয়া যে এটা অ্যালকেন হবে, বা কেমনে বুঝলেন যে কার্বন কার্বন বন্ধন হয়ে থাকবে। এটা তোমার এক্সপিরিয়েন্সের সাথে সাথে আসবে। একবারই তুমি যদি নিতে চাও তাহলে কঠিন হবে, পারবা না। সো দরকার নাই এখন আমি যেরকম ভাবে বলতেছি বা যেরকম ভাবে এখানে বলা হচ্ছে, যেটা পড়ানো হচ্ছে সেটাকে দেখো, তাইলেই হবে। আণবিক সংকেত এরকম, এর গাঠনিক সংকেতটা কেমন হবে? এই যে ধরে নাও কার্বন কার্বন কার্বন, সবার ক্ষেত্রে একটা করে সিঙ্গেল বন্ড দিয়ে দিলা, ঠিক আছে? এই কার্বনের দেখো তো কয়টা হাত পূর্ণ আছে? 2টা হাত পূর্ণ আছে। এই কার্বনের কয়টা হাত পূর্ণ হবে? 2টা হাত পূর্ণ লাগবে, কারণ কার্বনের কয়টা করে? 4টা করে না, 4টা করে হাত। তাহলে বাকি হাতগুলো আসলে সবার হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দাও। দেখো হাইড্রোজেন 8টা হয়ে গেছে, কার্বন হচ্ছে 3টা হয়ে আছে। এটাই হচ্ছে তার গাঠনিক সংকেত। মানে গাঠনিক সংকেতটা হচ্ছে আমরা বন্ধন উল্লেখ করে দেখাবো, এটা হচ্ছে তার গাঠনিক সংকেত। এটা দেখতে কেমন? C3H8। এরা আসলে সুবিধাটা কেমন? সমাণুর একটা কনসেপ্ট পড়ছি না ভাইয়া? সমাণু পড়ছো? আইসোমার বা সমাণু, এই নামটা শুনেছো? সমাণু, এই সমাণু জিনিস যারা, তাদেরকে তোমার ক্লাস 9-10-এ তোমাকে শেখানো হবে বা নবম দশম শ্রেণীতে তোমাকে শেখানো হবে। সমাণুগুলা হচ্ছে তাদের আণবিক সংকেত সেম বাট গাঠনিক সংকেত আলাদা। আমি দেখাচ্ছি বুঝাচ্ছি। সমাণুগুলা কি? আণবিক সংকেত একই, কিন্তু পরবর্তীতে 11-12-এ যাওয়ার পরে তুমি দেখবা এই সংজ্ঞাটা আরো একটু মডিফাই হচ্ছে, কারণ এটাই আসলে মানে একেবারে কি সম্পূর্ণ শতভাগ সঠিক না। আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত আলাদা, গাঠনিক সংকেত আলাদা। যেমন আমি দেখাচ্ছি একটা উদাহরণ দিয়ে, তোমার বইয়ে যে উদাহরণটা আছে সেটাই দেখতে পাবা তুমি। সেটা হচ্ছে যে ধরে নাও C3 বা C2H6O, এই যে একটা যৌগ লিখছি, এই যৌগটা আসলে কি জানো? এই যৌগটা হচ্ছে একটা অ্যালকোহল বা ইথার। আমি যদি এটারই 2টা ভার্সন লিখি এরকম ভাবে, CH3 CH2OH, এরকম ভাবে লিখতে পারি। এই যৌগটাকে যদি তুমি বন্ধন উল্লেখ করে লিখো তাহলে লিখবা হচ্ছে এমনি CCOH, এরকম ভাবে ভাইয়া H, এটা হচ্ছে 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 H। দেখো লিখতে পারি না এরকম ভাবে? এই যৌগটাকে লিখছি, এটা কি লিখছি আসলে? অ্যালকোহল একটা। এটার তার একটা আণবিক সংকেত মানে গাঠনিক সংকেত আমি লিখছি, এটারই একটা গাঠনিক সংকেত। ঠিক সেম এটা আরেকটা গাঠনিক ফরম্যাট আমি লিখতেছি। দেখো এটাকে আমি লিখতে পারি হচ্ছে এরকম ভাবে CH3O CH3, আরেকটা লিখলাম, কিন্তু এটা আবার কেমন দেখো? এটা যদি লেখো তাহলে এটাকে লিখতে পারো CO, এই যে ধরো হাইড্রোজেন, এই যে দেখো হাইড্রোজেন, এখানেও কিন্তু তোমার ওই সেম সব কার্বন হাইড্রোজেন অক্সিজেনের নাম্বারটা ঠিকই ফিল আপ হচ্ছে। দেখো
তাহলে এই জিনিসটা এই যে এখান থেকে এটা কি আবার এটা আবার ইথার, এটাকে বলা হয় ডাইমিথাইল ইথার। তো এরা কিন্তু আণবিক সংকেত কিন্তু তাদের একই, বাট গাঠনিক সংকেত ডিফারেন্ট কিন্তু তাদের। দেখো এটার গাঠনিক সংকেত এবং এটার গাঠনিক সংকেত কি সেম? উত্তরটা হচ্ছে না, দ্যাটস ওয়াই, বাট আণবিক সংকেত তো সেম, দ্যাটস ওয়াই এরা পরস্পরের কি আইসোমার বা সমাণু। এই জিনিসটা এখানে নাই, আমি এক্সট্রা তোমাদেরকে বলে দিলাম আইসোমার বা সমাণু, এরকম ভাবে আইসোমার বা সমাণুরা নির্ণয় করা হয়। সো আণবিক সংকেত এবং গাঠনিক সংকেতের কনসেপ্টটা আশা করি তোমার মাথার ভিতরে ঢুকতেছে। আণবিক সংকেত এক, এরকম অনেক যৌগ হতে পারে যাদের গাঠনিক সংকেত অবভিয়াসলি ডিফারেন্ট, এবং ডিফারেন্ট হওয়ার জন্য তারা আসলে ডিফারেন্ট যৌগ, যেমন গ্লুকোজ আর ফ্রুক্টোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আর একটা খুব কমন উদাহরণ, গ্লুকোজ ও ফ্রুক্টোজ। অনেক আছে ভাইয়া, তার ভিতরে এই যে কিছু কমন যেগুলো সেটা জেনে রাখো। গ্লুকোজ আর ফ্রুক্টোজের দুইটারই আণবিক সংকেত হচ্ছে এই যে C6H12O6, বাট গাঠনিক সংকেত অবভিয়াসলি আলাদা। গাঠনিক সংকেত কিন্তু আলাদা, দ্যাটস ওয়াই তারা কিন্তু আলাদা আলাদা দুইটা যৌগ। বুঝা গেছে? আচ্ছা, সো এটা এখানে দেখানো হয়েছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এরপরে চলো যদি দেখি আমি আরেকটা, আবার পানির আণবিক সংকেত H2O, অতএব পানির গাঠনিক সংকেতটা হচ্ছে এরকম, এই যে O, এই যে হাইড্রোজেন, এটা কিন্তু একটা, দেখো হাইড্রোজেন যে এরকম ভাবে দেওয়া হয়েছে, এটা কিন্তু আমি এরকম ভাবে দেই নাই, OH এরকম ভাবে কিন্তু দেই নাই, দেই নাই। এটা যে এরকমই দিতে হবে এমনটা জরুরি না, তোমার এই বয়সের জন্য জরুরি না, কিন্তু এটা এরকম না, এটা এরকম না দেওয়াটাই বেটার। তুমি দিলে যে সম্পূর্ণ ভুল হয়ে যাবে এটা বলা একটু মুশকিল বা বলা একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে, কারণ প্রত্যেকটা এই যে অণুর একটা ফিক্সড আকৃতি আছে। অণুর কি বলতো? আকৃতি আছে, আকৃতি আছে। হ্যাঁ, এই আকৃতিটা কিন্তু তুমি চাইলে এই যে সরলরৈখিক এরকম ব্যবহার করতে পারবা, উত্তরটা হচ্ছে না। কিন্তু এটা তোমাকে পড়তে হবে হচ্ছে ইন্টারমিডিয়েটে, এখন না, মানে এইচএসসি লাইফে ইন্টারমিডিয়েটে পাবা, ইন্টারমিডিয়েটে পাবা, এখন দরকার নাই, এখন পড়ার প্রয়োজনও নাই, এটা তুমি এইচএসসি লাইফে যে পাবা। বুঝছো যে প্রত্যেকটা অণুর আকৃতি কি, ওই সময় যে শুনতে পারবা যে অণু শুধু আকৃতি না, এই অণুর ভিতরে একটা জটিল ও কঠিন কাজকর্ম সম্পূর্ণ হয়, সেটাকে বলা হয় হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা একাডেমিক এবং অ্যাডমিশন লাইফের জন্য। কখন? এইচএসসি তে, এখন জরুরি না। কিন্তু এখন তোমাকে যেরকম ভাবে যে কয়টা অন্তত দেখানো হচ্ছে সে কয়টাই তুমি দেখো। যেমন ধরো যদি মিথেনেরটা তোমাকে দেখায়, এই যে মিথেন আণবিক সংকেত CH4, কিন্তু গাঠনিক সংকেতটা কিরকম দেওয়া আছে? মিথেনের সংকেতটা কিন্তু ঠিকই এখানে ভুল দেওয়া আছে, এই যে এরকম, মানে সংকেত তো এটা ঠিক আছে, কিন্তু এই যে এই দেখো আকৃতিটা কেমন করা আছে, এমন না, এটা কিন্তু আসলে আকৃতিটা হচ্ছে ভাই ভুল। আকৃতিটা এক্সাক্ট কেমন আমি বলবো, বলতেছি ওয়েট, আকৃতিটা হচ্ছে এখানে কিন্তু তোমার ভুল। ঠিক আছে, আকৃতিটা যদি আমি তোমাকে বলি, তাহলে আকৃতিটা হয় হচ্ছে এরকম সুষম চতুস্থলকীয়, বুঝছো? দেখে নাও আকৃতিটা, এই যে এরকম, এরকম সুষম চতুস্থলকীয়। হ্যাঁ, এরকম সুষম চতুস্থলকীয়, এটা হচ্ছে মিথেনের আকৃতি থাকে, অথচ দেখা যাও কত সুন্দর মতন দেওয়া আছে। সো এই জিনিস তোমার এখন দরকার নাই, তোমার দরকার আসলে কখন? এটা এইচএসসি লাইফে, এখন কোনো প্রয়োজন নেই। এখন যেরকম ভাবে আছে, যে কয়টা আছে সে কয়টাই আর কি দেখে রাখো। এখন তুমি এটা দিলেও তোমার জন্য ঠিক থাকবে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে প্যারা খেও না। বুঝছো তো আমি কি বলছি? আমি তোমাকে খালি অ্যাডভান্সটা একটু দেখাইলাম, জরুরি না। এই আণবিক সংকেত, গাঠনিক সংকেত, এগুলা জিনিস নিয়ে আমরা অনেক ডিটেলসে যাচ্ছি, এতটা ডিটেলস আসলে তোমার এই বয়সের জন্য প্রয়োজন নাই। চলো আমরা হচ্ছে ভেতরের দিকে ঢুকি। কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেনের মধ্যে অবস্থিত প্রতিটি রেখা হলো এক একটি বন্ধন। এক একটা বন্ধন মানে এই যে এরকম ভাবে যে আমি বন্ধনটা দিচ্ছি, এই যে ধরো কার্বন এবং হাইড্রোজেনের মাঝে যে বন্ধনটা দিচ্ছি, এই বন্ধনটা আসলে কি বন্ধন বলো তো? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন, প্রত্যেকটা হচ্ছে এক একটি বন্ধন। একটা বন্ধন মানে এখানে কয়টা ইলেকট্রন আছে বলো তো? দুইটা ইলেকট্রন, দুটি। একটি বন্ধন মানে, একটি বন্ধন মানে কি হবে বলো আমাদের? দুটি ইলেকট্রন। ওখানে মাস্ট বি আমার কয়টা ইলেকট্রন আছে? দুইটা ইলেকট্রন আছে। এগুলো সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন সম্পর্কে এই অধ্যায়ে জানতে পারবো আমরা। তো এখানে বলা আছে গাঠনিক সংকেতের মাধ্যমে যৌগের অণুতে পরমাণু কতটি করে আছে এবং তারা একে অপরের সাথে কিভাবে যুক্ত আছে তা সম্পর্কে ডিটেলস ধারণা পাওয়া যায়। এক্স্যাক্টলি, মানে কয়টা করে আমাদের অণু আছে এবং তারা একে অপরের সাথে কি অর্ডারে যুক্ত আছে, কিভাবে যুক্ত আছে, সেটা সম্পর্কে একটা ডিটেলস ধারণা পাওয়া যায়। কি থেকে? এই যে আমাদের এই মানে গাঠনিক সংকেত থেকে। সো দ্যাটস ওয়াই গাঠনিক সংকেতের ইম্পর্টেন্স আমাদের আছে। আশা করি বোঝা গেছে গাঠনিক সংকেতের এবং আণবিক সংকেত সম্পর্কিত কনসেপ্টগুলা, বুঝতে পারা গেছে না? ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের অষ্টকের নিয়ম এবং দুইয়ের নিয়ম, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ডিরেক্ট খ নাম্বার কোয়েশ্চেনেও চলে আসে, যে তুমি হচ্ছে অক্টেট রুল বা অষ্টকের নিয়মটা লিখো। অক্টেট রুল, অক্টেট রুল লিখো। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে দুইয়ের নিয়ম বা ডুয়েট, মানে দ্বিত্বক, ডুয়েট বা দ্বিত্বক
ডুয়ের নিয়ম বা দ্বিত্বক এর নিয়ম লিখো। এই দুইটা জিনিস হুবহু চলে আসে, বুঝছো? এই দুইটা জিনিস হুবহু চলে আসে। ওকে, ডিরেক্ট কোশ্চেন। তা আমরা হচ্ছে ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে আসলে এদের নিয়ম কানুন কি, কি কোনটা জিনিস কাকে বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে সবকিছু একটু ডিটেলসে দেখি। অষ্টকের নিয়ম এবং দ্বিয়ের নিয়ম দুইটাই হচ্ছে মেইনলি যে জায়গায় খাটে সেটা হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন গঠনে। একটা জিনিস খালি জেনে রাখো, রাসায়নিক বন্ধন গঠনে, বন্ধন গঠনে। এবং রাসায়নিক বন্ধনটা গঠন হয় কি জন্য বলো তো? স্থিতিশীলতা অর্জনের জন্য। রাসায়নিক বন্ধন গঠনে এবং মৌলের স্থিতিশীলতা অর্জনের জন্য। অবশ্যই যৌগে, মানে যৌগ যে গঠন হচ্ছে মৌলের স্থিতিশীলতা, যৌগের মধ্যে যে মৌলগুলা নিয়ে গঠন হচ্ছে সেটার স্থিতিশীলতা অর্জনের জন্য, স্থিতিশীলতা অর্জনের জন্য। এই জন্যই মেইনলি এই কাহিনীটা ঘটে। ক্লিয়ার? সো যদি ক্লিয়ার থাকো চলো হচ্ছে ভেতরে ঢুকি। ওকে, অষ্টকের নিয়ম যদি আমরা মেনটেন করতে চাই বা বুঝতে চাই, পড়তে চাই, তাহলে কি হবে? কোনো একটা মৌল তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 8টা ইলেকট্রন মেনটেন করতে চায়। সে কোনো একটা ইলেকট্রন ত্যাগ করে হলেও মেনটেন করবে, কোনো একটা ইলেকট্রন গ্রহণ করে হলেও মেনটেন করবে, একাধিক ইলেকট্রন ত্যাগ করে অথবা একাধিক ইলেকট্রন গ্রহণ করে হলেও মেনটেন করবে, অথবা একাধিক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা ভাগাভাগির মাধ্যমে মেনটেন করবে। এই যে প্রসেসটা, সেটাকেই এই যে প্রসেস করার মাধ্যমে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যে 8টা ইলেকট্রন অর্জন করলো, এই 8টা ইলেকট্রন অর্জন করা মানে হচ্ছে সে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রনিক বিন্যাস সেটা অর্জন করলো। এটার মাধ্যমে সে কিন্তু স্থিতিশীল হইতে পারলো। ঠিক আছে, স্থিতিশীলতাই হচ্ছে তার আলটিমেট লক্ষ্য। বাট 8টা ইলেকট্রন মানে কনফার্মেশনের মাধ্যমে বা 8টা ইলেকট্রনের মানে কি বলবো, 8টা ইলেকট্রন আসলে সে মানে কনফার্ম করলো অথবা 8টা ইলেকট্রন সে 8টা ইলেকট্রনের যে কনফিগারেশন গঠন করলো, এই ঘটনাটাকে বলা হচ্ছে আমাদের অক্টেট রুল বা অষ্টকের নিয়ম। দেখো এখানে কি বলে, প্রতিটা মৌলই তার সর্বশ্রেষ্ঠ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের প্রবণতা দেখায়, যেটা আমি তোমাকে এর আগেও বলছিলাম ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, আর এটা আমাদের কোন জায়গার ভিতরে বেশি প্রচলিত ছিল? ভ্যালেন্সি বা যোজ্যতার ক্ষেত্রে। বলছিলাম না যে মৌল তার সর্বনিকট যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেটা অর্জনের জন্য ইলেকট্রন, জয়টা ইলেকট্রন আদান প্রদান অথবা গ্রহণ, মানে আদান প্রদান করে অথবা গ্রহণ করে, বা জয়টা ইলেকট্রন শেয়ার করা দরকার পড়ে, সেটাই হচ্ছে তার ভ্যালেন্সি বা যোজ্যতা। ঠিক ওই রকমই এখানেও সে আসলে কি করতেছে, জয়টা ইলেকট্রন আদান প্রদান করবে, সেটা তো তার ভ্যালেন্সি বা যোজ্যতা। বাট ইলেকট্রন আদান প্রদান করে অষ্টক বা যে 8তম কনফিগারেশন সেটা কমপ্লিট করতে পারলে সেটাকে আমরা বলবো হচ্ছে আসলে কি 8তম কনফিগারেশন। সেটাকে মানে তাহলে সে তার নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা যে কাঠামোটা সেটা অর্জন করতে পারলো এবং সে নিজেও স্থিতিশীল হতে পারবে। এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো যারা আছে তারা কে ভাইয়া বলতো? হিলিয়াম, তারপরে হচ্ছে আমাদের নিয়ন, তারপরে হচ্ছে আমাদের আর্গন, তারপরে হচ্ছে আমাদের ক্রিপ্টন, তারপরে হচ্ছে আমাদের জেনন, তারপরে হচ্ছে আমাদের রেডন। এই কিছু না, এই কিছু। হিলিয়ামটা আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা যদি আমরা দেখি হিলিয়ামেরটা, তাহলে এটা দেখবো হচ্ছে ভাই এই একমাত্র হচ্ছে তোমার আসলে একটু আলাদা 1s2 সম্পূর্ণ হয়ে গেছে। বাট বাদ বাকি প্রত্যেকটাই আসলে দেখো ns2 np 1 এর পরে কত হবে রে ভাই? 2 না? অবশ্যই 2। তাহলে বাদ বাকিগুলাতে দেখো সর্ববহিষ্ঠ শক্তি স্তরে আসলে কয়টা করে ইলেকট্রন আছে? দেখো আমি আউটার মোস্ট শেলের ইলেকট্রন বিন্যাসটা করতেছি, দেখো 8টা আছে। তারপরেরটা দেখো, এটা হচ্ছে এরকম 3s2 3p কত আমাদের 6। তারপরেরটা দেখবা তুমি এরকম পাবা 4s2 4p 6। পরেরটা পাবা হচ্ছে 5s2 5p 6। এটা পাবা হচ্ছে 5p 6। এটা পাবা হচ্ছে 6s2 6p 6। এখানে এই যে ইলেকট্রনিক বিন্যাসগুলো এখানে দেখানো হচ্ছে প্রত্যেকটাই কি আসলে এরকম না? ns2 তারপরে হচ্ছে np6 এমন। এটাই কিন্তু তার আদর্শ, একমাত্র হিলিয়াম ছাড়া। হিলিয়ামে শুধুমাত্র কি থাকতেছে? 2টা। এবং ওইটুকুর জন্যই আবার পরবর্তীতে কিন্তু ডেভেলপড একটা 2 এর নিয়ম চলে আসে হিলিয়ামের জন্যই। সো চলো সেটাতে আমরা পরে যাব, যেখানে অনেক জায়গায় আমরা দেখবো যে যৌগ স্থিতিশীল হয়ে গেছে বাট এটা অষ্টকের নিয়মটা মেনে চলছে না। তাইলে সেখানে কি নিয়মটা মেনে চলছে? সেখানে আসলে হিলিয়ামের নিয়মটা মেনে চলছে বা আমাদের 2 এর নিয়ম মেনে চলছে বা দ্বিত্বকের নিয়মটা মেনে চলছে। এখানে অষ্টকের নিয়মটা যদি আমি একটু ডিটেলসে যাই, তাহলে দেখবা হিলিয়াম ছাড়া সকল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক বিন্যাসে শক্তি স্তরে 4টি করে ইলেকট্রন বিদ্যমান, মানে 4টি আবার বলি 8টি করে ইলেকট্রন বিদ্যমান। এটা হচ্ছে 8, ইংলিশ 8টি করে ইলেকট্রন বিদ্যমান। অনুগঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে, গ্রহণ বর্জন ঘটে হচ্ছে আয়নিক বন্ধনের ক্ষেত্রে, ভাগাভাগি ঘটে হচ্ছে কার মাধ্যমে? সমযোজী বন্ধনের ক্ষেত্রে। ওকে, সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন গঠনের মানে ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক বিন্যাস লাভ করে। একেই অষ্টকের নিয়ম বলা হয়, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলছি। অর্থাৎ
অনুগঠনকালে অর্থাৎ কোনো যৌগ গঠনকালে মৌলসমূহ তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মানে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা অর্জন করে কিসের মাধ্যমে? আদান প্রদান, ইলেকট্রন আদান প্রদানও হতে পারে অথবা ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে হতে পারে। নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনটা সে অর্জন করে বা লাভ করে, এটাই হচ্ছে তার মেইন কাজ। ঠিক আছে, ওকে। সো এইটা আসলে লাভ করবে ইলেকট্রন আদান প্রদান বা ভাগাভাগির মাধ্যমে। আদান প্রদান হলে সেটাকে আমরা বলবো আয়নিক যৌগ, আর ভাগাভাগির মাধ্যমে হলে সেটাকে আমরা বলবো হচ্ছে সমযোজী যৌগ। এই হচ্ছে এখানকার কনসেপ্ট। ওকে, সো এখন দেখো তাহলে হচ্ছে এই যে ঘটনাটা, এই যে 8টা ইলেকট্রন মেইনটেইন করা, মানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে দেখো তো নিষ্ক্রিয় গ্যাস যারা আছে তাদের সবার কি আসলে 8টা করে ইলেকট্রন আছে না? ওই হিলিয়াম ছাড়া সবারই তো 8টা করে ইলেকট্রন আছে। এই যে 8টা ইলেকট্রন মেইনটেইন করার যে ঘটনাটা, সেটাকে আমরা কি বলতেছি? অষ্টকের নিয়ম। এটাই। যেমন ধরো আমি যদি তোমাকে একটা উদাহরণ দেই, একটু সিম্পলি ভাবে বোঝার চেষ্টা করো, খুব সহজেই বুঝতে পারবে। CH4 মিথেন। আমি যদি কার্বনকে দেখি, এটা যদি গাঠনিক সংকেতে তুমি লেখো তাহলে এই যে এরকম ভাবে লিখবা না ভাই? এমনি লিখবা, কিন্তু তুমি এমনিতে লিখবা, এমনি লিখবা না? গাঠনিক সংকেত যদি তুমি লিখো এমনি লিখবা আশা করি। আচ্ছা, সো এই যে এখানে দেখো প্রত্যেকটা বন্ধন মানে কয়টা ইলেকট্রন? দুইটা। একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন, মানে এখানে 4টা বন্ধন আছে মানে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। তো কার্বন তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে আসলে 8টা ইলেকট্রন ফিল আপ করে ফেললো। কার্বনের যদি তুমি ইলেকট্রন বিন্যাসটা করো তাহলে তুমি পাবা কত? কার্বন হচ্ছে আসলে 6, সো এটা থাকে হচ্ছে 1s2, 2s2, 2p কত ভাই বলো তো? 2p2, 2p2। তাহলে এখানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ভিতরে আসলে ইলেকট্রন আছে কয়টা? 4টা। 4টা ইলেকট্রন আছে। ও আরো 4টা হাইড্রোজেনের সাথে, এই যে আরো 4টা হাইড্রোজেনের সাথে শেয়ার করছে বা ইলেকট্রন ভাগাভাগি করছে, কারণ প্রত্যেকটা হাইড্রোজেনের কাছে তো একটা করে ইলেকট্রন আছে। ভাগাভাগি করার মাধ্যমে কোথায় আসছে? নিজে ওর কাছে অলরেডি 4টা ছিল, ও আরো 4টা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন ভাগাভাগি করতেছে, এবং কার্বন তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 8টা ইলেকট্রনকে মেইনটেইন করতেছে। এই ঘটনাটাই হচ্ছে অষ্টকের নিয়ম। কার্বন পরমাণু নিজে সার্থক এবং ও 8টা ইলেকট্রনকে মেইনটেইন করতে পারছে। ভেরি কুল। ওকে, ও কিন্তু এখন হচ্ছে যে স্টেবল বা অষ্টকের নিয়মটা মেনে চলছে। বাট এখানে যদি তুমি একটু লক্ষ্য করো, এই যে হাইড্রোজেন, যে ও কি অষ্টকের নিয়মটা মেনে চলেছে? ও কি মেনে চলছে? না। ওর তো মেনে চলার আসলে সুযোগও নাই। ওর কি মেনে চলার সুযোগও আছে? না, ওর মেনে চলার আসলে সুযোগও নাই। নাই কিন্তু, কারণ ও তো আর 8টা ইলেকট্রনকে কনসিডার করতে পারে না। ওর নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসকে হিলিয়াম, ওর কিন্তু 2টা ইলেকট্রন আছে। এবং হাইড্রোজেন কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে ওই দুইয়ের নিয়ম বা যেটা হচ্ছে আমাদের যে হিলিয়ামের কনফিগারেশন অর্জন, সেটা কিন্তু ঠিকই মেনে চলছে। হাইড্রোজেনের নিজের একটা ইলেকট্রন এবং কার্বন নিজের একটা ইলেকট্রন, এটা তো শেয়ার করতেছে। ওই শেয়ার করা যে 2টা ইলেকট্রন, এটা তো 2টা মৌলের কাছেই আছে। হাইড্রোজেনের কাছেও আছে, কার্বনের কাছেও আছে। কার্বনও বলবে এই 2টা তার, হাইড্রোজেনও বলবে ওই 2টা তার। এটাই তো সমযোজী মানে সমযোজী বন্ধনের একটা বৈশিষ্ট্য, যে শেয়ারকৃত ইলেকট্রনটা 2টা মৌলই মনে করে নিজের। কার্বনও মনে করে নিজের, যে কেন্দ্রীয় মৌল সেও মনে করে নিজের। আবার হাইড্রোজেন যে শেয়ার করতেছে আইসা, ও মনে করবে নিজের, ওর কাছে একটা আছে এবং ও মানে ওই যে কার্বনের সাথে আরেকটা শেয়ার করতেছে। সো হাইড্রোজেনটা কিন্তু এখানে অষ্টকের নিয়মটা মানতেছে না। কার নিয়মটা মানতেছে? 2 এর নিয়ম মানতেছে। আমরা এরকম আরো অনেক কেন্দ্রীয় মৌলই দেখবো যারা হচ্ছে অষ্টকের নিয়মটা মানে না, 2 এর নিয়মটা মানে। যেমন এখানে কেন্দ্রীয় মৌল কে ভাই? কার্বন। ও কিন্তু ঠিকই অষ্টকের নিয়মটাই মানতেছে, আমরা যে অষ্টকের নিয়মের কথা বলতেছি সেটাই মানতেছে। বাট হাইড্রোজেনটা যেমন এখানে অষ্টকের নিয়ম মানতেছে না। আচ্ছা, চলে আসো, আমি যদি হচ্ছে যে এখানে একটু দেখাই তোমাকে, এখানে একটু দেখাই, তাহলে এটা বুঝতে পারবা হচ্ছে এরকম ভাবে। দেখো, মিথেন অণুতে কেন্দ্রীয় পরমাণু কার্বনের সর্বোচ্চ শক্তি স্তরে 8টি ইলেকট্রন, মানে 8টি ইলেকট্রন বিদ্যমান, যেখানে 4টি ইলেকট্রন কার্বনের নিজস্ব আর বাকি 4টি ইলেকট্রন 4টি হাইড্রোজেন পরমাণু থেকে আসছে। এই কথাই তো আমরা বললাম, এই কথাই আমরা বলছি না? আসে, তাহলে পাশের চিত্রে এরকমটা দেখানো হলো। চলো যদি একটা ফিগার দেখি আমরা, এক্স্যাক্ট কনফিগারেশনটা এরকম ঘটে। আমি তোমাকে এটা আরেকটু ডিটেলসে এই যে এখান থেকে দেখাচ্ছি। ওরা তো একটা ফিগার দেখাইছে, আমরাও একটা ডেমনস্ট্রেশন দেখাই। দেখো, এটা থাকে হচ্ছে আসলে 1s2, এই যে দেখো স্টার সাইন দিছি না? স্টার সাইন মানে হচ্ছে উত্তেজিত অবস্থা। উত্তেজিত অবস্থায় কার্বন তার 4টা যোজনী দেখায়। তো 4টা যোজনী কেমনে দেখায়? দেখো, px1, py1, pz1। তুমি বলতে পারো যে ভাই এগুলা কিসে ভাগ করলেন? আমি আসলে সাবসেলগুলোকে অরবিটালে ভাগ করছি। পি এর অরবিটাল কয়টা? 3টা, px, py, pz। জেনে রাখবা, যদি না জেনে থাকো এখন জেনে রাখো, কোনো সমস্যা নাই। এটা তুমি কোথায় পাইছিলা? পর্যায় সারণীর ভিতরে আমি অবশ্যই আলোচনা করছিলাম। যেমন ডি এর 5টা, পি এর হচ্ছে 3টা, 3টাতে এক একটা 2টা করে যায়, তার মানে 6টা যায়। তারপরে হচ্ছে আমাদের এফ এর হচ্ছে 7টা, 7টাতে এক একটাতে 2টা করে গেলে 7টাতে কয়টা যাবে? 14টা যায়। এরকম ভাবে ওইটা। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে দেখো, এখানে এস এর একটা ইলেকট্রন, যেহেতু এটা সমশক্তি সম্পূর্ণ, এস এর একটা ইলেকট্রন ওখানে চলে গেছে। আচ্ছা, এখন যদি চলে যাওয়ার পরে আমরা এখানকার কনসেপ্টটা নিয়ে একটু চিন্তা করি। হাইড্রোজেন, ধরে নাও প্রথম আমার যে হাইড্রোজেন বাবাজি, ফার্স্ট যেটা আমাদের হাইড্রোজেন, এটার কয়টা ইলেকট্রন আসলে? 1। সো এ আসলে 1s1। আবার পরে একটা হাইড্রোজেন, এটার কয়টা ইলেকট্রন আসলে? একটা। এটা আসলে 1s1। আর একটা হাইড্রোজেন যদি দেখি আমরা, এটারও কয়টা ইলেকট্রন? একটা, 1s1। আর একটা হাইড্রোজেন যদি আমরা দেখি, কয়টা আসলে ইলেকট্রন বলো? একটা, 1s1। এই যে দেখো বন্ধনটা গঠন হয়েছে কার ভিতরে, কিভাবে? এই একটা বন্ধন, এই একটা বন্ধন গঠন হইতেছে এখানে।
এই একটা বন্ধন গঠন হইতেছে এখানে, এই একটা বন্ধন এখানে, এই একটা বন্ধন এখানে। এটা কিন্তু এমন না যে ক্রমান্বয়ে তার বন্ধনের দূরত্ব বা বন্ধনের যে মানে লেন্থ সেটা বাড়তেছে এমন না খালি। আমি যেহেতু নিচে লিখতেছি তাই এরকম ভাবে লিখতে হচ্ছে। বাট আল্টিমেট কনফিগারেশনটা এক্সাক্ট কাইন্ড অফ এরকম। এরকম জিনিসটাকে আমি ওখানেও তোমাদের জন্য ভেঙে দেখালাম। বুঝতে পারছো আশা করি। সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যে 4টা ইলেকট্রন ধরে নাও যে কার্বনের যে ইলেকট্রনগুলা ভাইয়া সেই ইলেকট্রনগুলাকে আমরা ক্রস দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, ব্লু কালারে কার্বনের ইলেকট্রনগুলাকে আমরা ক্রস দিয়ে দেখাচ্ছি। ধরে নাও কার্বনের ইলেকট্রনগুলাকে আমরা ক্রস দিয়ে দেখাচ্ছি। দেখো, সো এই হাইড্রোজেন মনে করো এই ক্রস ইলেকট্রনটাও তার আর নিজস্ব ইলেকট্রনটাও তার। কার্বন মনে করবে ওই যে ক্রস ইলেকট্রনটা তো তারই, ওই যে হাইড্রোজেনের যে গোল ইলেকট্রন সেটাও হচ্ছে তার। এই হচ্ছে এখানকার বেসিক কনসেপ্ট। ওকে, সো এখানেই বলতেছে মিথেন অণুতে অষ্টকের নিয়ম। অষ্টকের নিয়মটা কিন্তু তোমার ডান। বুঝছো অষ্টকের নিয়মটা? এবার অষ্টকের নিয়মে যেটা আসলো সেটা হচ্ছে যে অনেক যৌগ দেখা গেল যারা হচ্ছে এই জিনিসটা মেনে চলতে পছন্দ করতেছে না। তখন অষ্টকের নিয়মে আসলে বেশ কিছু যখন কি বলবো চলে আসলো, অষ্টকের নিয়মে যখন বেশ কিছু প্যারা চলে আসলো, ঝামেলা চলে আসলো, তখনই প্রপোজাল আসলো হচ্ছে যে কেন্দ্রীয় মৌলের ক্ষেত্রে দুইয়ের নিয়ম বলে একটা নিয়ম আছে, দ্বিত্বকের নিয়ম। ইলেকট্রন জোড়া থাকলেই হইছে, মানে ইলেকট্রন যদি কাপল গঠন করে, জোড়া গঠন করে, মানে ও যদি সিঙ্গেল না থাকে তাহলেই হচ্ছে যে আমরা বলতে পারি যে এখানেও সে স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। যেমন আমি কিছু তোমাকে যৌগ দেখাই, যেমন ধরে নাও হচ্ছে ভাই AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক একই রকম ভাবে এটা কিন্তু আসলে একটা সমযোজী যৌগ হয়ে যায়, দেখে আয়নিক বা মনে হতে পারে তোমার আয়নিক, বাট তারপরে হচ্ছে ধরে নাও বেরিলিয়াম ক্লোরাইড, তারপরে ধরে নাও মনে করো BF3, বোরন ট্রাইফ্লোরাইড। এই যে এরা এই যৌগগুলোর ভিতরে দেখো কেন্দ্রীয় মৌল যারা আছে, এখানে যেমন হচ্ছে আমাদের কেন্দ্রীয় মৌল হচ্ছে ভাই অ্যালুমিনিয়াম, এখানে আমার কেন্দ্রীয় মৌল হচ্ছে বেরিলিয়াম, এখানে আমার কেন্দ্রীয় মৌল হচ্ছে বোরন। এদের কারোরই কিন্তু 8টা ইলেকট্রন ফিল আপ নাই। 8টা ইলেকট্রন ফিল আপ আছে? নাই। একটু ভালো করে লক্ষ্য করলেই পারবা। বেরিলিয়ামের আউটার মোস্ট শেলে ইলেকট্রন সংখ্যা কয়টা? 2টা ক্লোরিন এসে যুক্ত হয়েছে, তার মানে 2টা ক্লোরিন 2টা শেয়ার করছে। তার মানে আলটিমেটলি তুমি যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবা যে এখানে কয়টা ইলেকট্রন তার আউটার মোস্ট শেলে হয়েছে? 4টা ইলেকট্রন হয়েছে, বাট হইতে পারতো কয়টা? 8টা। ওর তো 8টা ফিল আপ হচ্ছে না, তারপরে তো স্থিতিশীল অবস্থায় থাকতেছে। তারপরে ঠিক অ্যালুমিনিয়ামেরও 3টা, এখানে মানে অ্যালুমিনিয়ামের 3টা, এই এসে দিতেছে 3টা, 6টা, ও স্থিতিশীল অবস্থায় থাকতেছে। এই বোরন ট্রাইফ্লোরাইড এর কথা যদি চিন্তা করো, চলো এদের ব্যাপারটা যদি আমি একটু দেখি তাহলে বুঝাতে পারবো তোমাকে যে আসলে দুইয়ের নিয়মটা কিভাবে ঘটতেছে এখানে। চলো আমি হচ্ছে যে একটা স্লাইডে তোমাকে এক্সট্রা ভাবে এটা দেখাই দিচ্ছি। ধরে নাও আমি হচ্ছে এখানে যদি এটা করি তাহলে খুব ভালো মতন এটা বোঝা যাবে। ওকে, আমরা ধরো এখানে অ্যালুমিনিয়ামকে ড্র করব। প্রথমটা যেটা সেটা ড্র করতে চাচ্ছি, অ্যালুমিনিয়াম 1:2, এটা হচ্ছে 2টা, তারপরে আরেকটা। ধরো এরকম, এটা যে খুব বেশি দূরে হবে এটার জন্য এরকম ভাবে ড্র করছি, এরকম ভাইবো না, তাহলেই হয়েছে আর কি। তারপরে হচ্ছে ধরো আমরা ক্লোরিন ড্র করবো। হ্যাঁ, ক্লোরিন ড্র করার ক্ষেত্রে আমরা যে কাজটা করি এটাকে এভাবে নেই, একটা ক্লোরিন নিলাম। সো ক্লোরিনের ক্ষেত্রে 2, তারপরে হচ্ছে 3 নাম্বারটা ধরে নাও এরকম, তিন, তাহলে 2, 8, আর এটা হচ্ছে 7। 7টা। ওকে, গুড। এখন আমরা এটাকে যে কাজ করব সেটা হচ্ছে গুড এইরকম ভাবে লাগাই দিলাম, আর এটাকে যে কাজ করব সেটা হচ্ছে এইরকম ভাবে লাগাই দিলাম। দেখো, আর আরেকটা লাগবে আমাদের, তাহলে এটাকে আমরা এরকম ভাবে লাগাই দিলাম। ওকে, দেখো ভালো করে লক্ষ্য করো, দেখো কি হয়। আমরা অ্যালুমিনিয়ামের যেটা আছে সেটাকে এরকম ভাবে বললাম এবং অ্যালুমিনিয়ামের ইলেকট্রনগুলোকে ব্লু কালার দিয়ে দিলাম 2। এগুলা প্র্যাকটিস করবা, ঠিক আছে? পরেরটাতে কয়টা থাকতে পারে ভাই? 8টা। শক্তি স্তর একটা বেশি হয়ে গেছে নাকি রে এখানে? আচ্ছা, ওইটাকে আমরা যদি অ্যালুমিনিয়ামেরটাকে আসলে এটা 2 দিয়ে শুরু করি তাহলে হচ্ছে আর শক্তি স্তর বেশি হবে না। তাহলে প্রত্যেকটাই কি 2, 8, হ্যাঁ 7, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে, এটা তো পুরা নিউক্লিয়াস, এটা থেকে আমরা শুরু করতেছি 2। দেখো, এটা আমার প্রথম শক্তি স্তর, তারপরে হচ্ছে 8টা, তাহলে 10টা হলো। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত আমাদের? 13। 13-র ভিতরে এইখানে এই যে দেখে নাও, এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন, এবং আমি বলতেছি যে এইখানে একটা ইলেকট্রন। এটা আমি মানে অবশ্যই আমার সুবিধার্থের জন্য দিয়ে দিলাম। সো অ্যালুমিনিয়ামেরটাকে দিলাম। ঠিক একই রকম ভাবে ক্লোরিনের যে ইলেকট্রন, ক্লোরিনের ইলেকট্রনটাকে আমরা আরেকটা কালার দিয়ে দেই, এটা দিয়ে দেই। ধরে নাও এই যে এটা হচ্ছে আমাদের ভাই ক্লোরিন, এটা হচ্ছে আমাদের সেই ক্লোরিন, এটা হচ্ছে আমাদের সেই ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রনটা হচ্ছে ক্রস দিয়ে দিব, ক্রস দিয়ে দেই তাহলে বেটার হয়। কিন্তু ক্লোরিনের ইলেকট্রনটা তো ওখানে বোঝা যাচ্ছে না ওই কালারে, ওটা ব্লু দিছি, এটা হোয়াইট দিলে তো এখানেও হোয়াইট আছে, গ্রিন দাও, গ্রিন দিয়ে দেখা যায়, আশা করি বোঝা যাবে। তাহলে ক্লোরিন ইলেকট্রন এই যে 1টা 2টা এখানে, তারপরে এখানে দিয়ে দাও 8টা, তাই না?
পরেরটাতে কয়টা শক্তি স্তরে 8টা, দেখো ক্রস দিয়ে ইলেকট্রন দিচ্ছি, 6টা হয়েছে, 7টা, 8টা। তারপরে আরেকটাতে কয়টা, পরেরটাতে কয়টা, 17টা ইলেকট্রন না, মানে 7টা। 7টা ইলেকট্রনের ক্ষেত্রে এই যে দেখো 2, 4, 6, আরেকটা আছে না, এই আরেকটা ইলেকট্রন হচ্ছে এখানে 7। এই যে 7তম ইলেকট্রন, এই 7তম ইলেকট্রন কিন্তু দুইজনের কাছেই আছে, দুইজনের কাছে আছে না, দুইজনের কাছেই আছে। এই হচ্ছে এখানকার কথা। তাহলে সেম টু সেম যদি তুমি দিয়ে দাও 2, প্রথম শক্তি স্তরে তো আমার 2টাই, তো প্রথম শক্তি স্তরে যদি আমার 2টা হয় তাহলে এই যে 2টা, তারপরেরটাতে কয়টা ভাই বলো তো, 8টা, 2, 8টা, 8টা, বুঝছো? পরের শক্তি স্তরে আসলে কয়টা, পরের শক্তি স্তরে কয়টা আমাদের, 7টা না, 7টা ইলেকট্রন। দেখো আরেকটা ইলেকট্রন হচ্ছে এখানে, দেখো 7টা। এখন ক্লোরিনের প্রত্যেকটা 3টা, তাহলে তুমি সেম টু সেম ক্লোরিন ওটাকেও চিন্তা করলে বুঝতে পারতেছো এরকমই হবে। আমি খালি এই শক্তি স্তরটা ড্র করি, 8টা থাকবে এখানে, থাকবে না ভাইয়া? আশা করি বুঝতে পারতেছো, 8টা। ক্লোরিনের সর্ববহিত শক্তি স্তরে কিন্তু 8টা বা অষ্টকের নিয়ম ঠিকই মেনে চলতেছে, অষ্টক, অষ্টক কিন্তু ঠিকই মেনে চলতেছে, ক্লোরিন ঠিকই অষ্টক মেনে চলতেছে। কে? এই যে ক্লোরিন, এই যে ক্লোরিন ঠিকই অষ্টক মেনে চলতেছে, ঠিকই অষ্টক মেনে চলতেছে। বাট অ্যালুমিনিয়ামটাকে লক্ষ্য করে দেখো তো, এর কি অষ্টক সম্পূর্ণ আছে? কিলো, আচ্ছা, অ্যালুমিনিয়ামটাকে ভালো করে দেখো তো ভাই, এখানে কি অষ্টক সম্পূর্ণ আছে? উত্তরটা হচ্ছে না। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিন্তু এখানে অষ্টক সম্পূর্ণ নাই। এটা কি কি বলবো আমরা? অষ্টক অসম্পূর্ণ, অসম্পূর্ণ। তাহলে এখানে আসলে কোন নিয়মটা ফলো করতেছে? অষ্টকের নিয়ম নাই, তাহলে কোন নিয়মটা ফলো করতেছে? কোন নিয়ম তাহলে? এখানে অবশ্যই আমাদের দ্বিত্বক বা ডুয়েটের যে রুল, ডুয়েট বা দুইয়ের নিয়ম, দুই এর নিয়ম। এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকলেই সে স্থিতিশীলতা অর্জন করতে পারে। যৌগ গঠনের সময় এক বা একাধিক জোড় ইলেকট্রন থাকলে, দেখো তো এখানে এক জোড় তো না, 3 জোড় ইলেকট্রন আছে, এক বা একাধিক জোড় ইলেকট্রন। এখানে কি কোনো ইলেকট্রন অযুগ্ম অবস্থায় আছে? না। সো জোড় ইলেকট্রন থাকলে কেন্দ্রীয় মৌল স্থিতিশীলতা অর্জন করতে পারে। সেটাকে কি বলবো আমরা? এক বা একাধিক জোড় ইলেকট্রন থাকলেই এটাকে বলতে পারি আমরা এক বা একাধিক, এক মানে একটা ইলেকট্রন না, এক জোড় অথবা একাধিক জোড় এমন বোঝাচ্ছে। এক বা একাধিক জোড় ইলেকট্রন থাকলেই যৌগ গঠনে কেন্দ্রীয় মৌল স্থিতিশীলতা অর্জন করতে পারে। যৌগ গঠনে কেন্দ্রীয় মৌল স্থিতিশীলতা অর্জন করতে পারে। ঠিক আছে, এটাকেই বলি হচ্ছে আমরা দুইয়ের নিয়ম, দ্বিত্বকের নিয়ম। এখানে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখালাম। আমি যদি তোমাকে বেরিলিয়ামটা হচ্ছে একটু দেখাই দেই, বেরিলিয়ামটা আমি তোমাকে একটু দেখাতে চাচ্ছি। তাহলে ধরে নাও এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে ধরে নাও আমাদের দ্বিতীয় শক্তি স্তর। আচ্ছা, বেরিলিয়ামের আমি ইলেকট্রনগুলো যদি একটু বসায় দিই, বেরিলিয়ামের ইলেকট্রনগুলো ধরো আমি এই কালার দিয়ে বসাচ্ছি, এটা হচ্ছে আমাদের বেরিলিয়াম। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, পরের শক্তি স্তরেও কিন্তু 2টা ইলেকট্রন। বেরিলিয়াম কিন্তু 4, 1s2 2s2, 1s2 2s2, এটাই কিন্তু বেরিলিয়াম, 2p টোটালি 0। এখন বেরিলিয়াম ক্লোরাইড, এখানে ক্লোরিন 2টা যুক্ত হবে না? এই যে মনে করো না, এই যে আমি ক্লোরিন, এই ক্লোরিনকে এবার আমরা ব্লু কালার দিয়ে দেখাবো, ক্লোরিন ধরে নাও। তাহলে এখানে 2টা ইলেকট্রন দিলাম, ঠিক আছে। তারপরেরটাতে কয়টা ইলেকট্রন বলো তো ভাই? 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন দিয়ে দাও। আমরা এবার কপি করার সুবিধার্থ যেন পাই, এই যে এখানে একটা 7টা ইলেকট্রন, একটা অযুগ্ম ইলেকট্রন দিলাম, এই ইলেকট্রনটাই ওর সাথে ওভারল্যাপ করাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার যদি এটাকে ধরে আমরা একটু সুন্দর মতন স্মার্ট বোর্ডের সুবিধা নিয়ে একটা কপি মারতে চাই, ইয়েস এক্স্যাক্টলি, এই যে দেখে নাও, এই দেখো কাহিনী ঘটতেছে নাকি ঘটতেছে না? ঘটতেছে। ঠিক একই রকম ভাবে এটাকে নিয়ে যদি আমি এখন এখানে একটা কপি মারতে চাই, যেটাকে আমি এখন সুন্দর মতন রোটেট করে ফেলবো, যা রোটেট করা গেল না। ওকে ওয়েট, কেন যাবে না? যাওয়াতেই হবে। ধরো রোটেট করে ফেললাম, দেখো যা ক্লোরিনও উল্টে গেছে আর কি। আচ্ছা সমস্যা নাই, ক্লোরিনকে ঠিক করে ফেলতেছি, দেখো বুঝছো জিনিসটা। চলো এবার ক্লোরিনটাকে ঠিক করে ফেলি, এই যে হয়ে গেল, ডান, ক্লিয়ার। বেরিলিয়াম ক্লোরাইড দেখতে কেমন? এরকম। একই রকম ভাবে যদি আমি তোমাকে BF3 দেখাই, তাহলে জিনিসটা কি বুঝবা নাকি বুঝবা না? এটা তোমার কাজ, BF3টাকে ড্র করা। ড্র করো, ড্র করো। জানি এটা হচ্ছে যে মানে পারবা বা ঝামেলা মনে হবে, বা ঝামেলা বলবো না, পারবা বা ইজিয়ার মনে হবে, মনে হবে হচ্ছে যে কি দরকার ভাই, পারবো তো, বুঝতেছি। নিজে কর, দেখ ডিফিকাল্টিজ ফেস করবি, ওই ডিফিকাল্টিজটাকে এলিমিনেট করতে পারা মানে হচ্ছে তুই পরীক্ষাতে পারবি, সেটা ব্যাপারটা এরকম। সো এই BF3 ড্র করো,
ড্র করে দেখো যে এখানেও বোরনের ক্ষেত্রে কি রুলটা ফলো করে, ডুয়েটের রুল, মানে এখানেও 3 জোড়া ইলেকট্রন থাকে, মানে 6টা 8টা ফিল আপ হয় না। এখানে যেমন দেখো দুই জোড়া মানে 4টা ইলেকট্রন, 8টা তো ফিল আপ হচ্ছে না, কার, এই বেরিলিয়ামের। বাট ক্লোরিন ঠিকই অষ্টকের নিয়মটা মানতেছে, বাট বেরিলিয়াম বা কেন্দ্রীয় মৌল তো মানতেছে না। এটাকেই বলা হচ্ছে দুইয়ের নিয়ম। মানে যেখানে তুমি দেখতেছো যে যৌগ গঠন হচ্ছে বাট অষ্টকের নিয়মটা মানছে না, সেখানে আমরা এই মানে যেই অষ্টকের নিয়মটা ছিল সেটাকে একটু ইমপ্রুভ করে দুইয়ের নিয়মটা প্রবর্তন করা হয়, এবং ওই দুইয়ের নিয়মটাতে বলা হয় যে কেন্দ্রীয় মৌলে এক বা একাধিক জোড় ইলেকট্রন থাকলে, অবশ্যই জোড়, কোনো নিঃসঙ্গ মানে কোনো লন পেয়ার বা হচ্ছে যে সিঙ্গেল ইলেকট্রন থাকা যাবে না, এক বা একাধিক জোড় বা কাপল ইলেকট্রন থাকলেই তা কেন্দ্রীয় মৌল স্থিতিশীলতা অর্জন করতে পারে, সেটাকে আমরা দুইয়ের নিয়ম বলি। ঠিক আছে, এখানে যদি তুমি দেখো বেশ কিছু সীমাবদ্ধতার কারণে বিজ্ঞানীরা নতুন একটা উপস্থাপন করে, সেটাকে দুইয়ের নিয়ম বলা হয়। দুইয়ের নিয়মটি অষ্টক নিয়ম থেকে অধিকতর উপযোগী এবং আধুনিক। নিষ্ক্রিয় গ্যাসগুলোর সর্বশেষ শক্তি স্তরে 2টি বা 8টি ইলেকট্রন বিদ্যমান, তেমনি অনুগঠনে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে, যেটার কথা বললাম, এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকবে। ঠিক আছে, ওকে, এটি হচ্ছে দুইয়ের নিয়ম। শেষ, অণুতে যে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রনের অবস্থান করবে। ডান। চলো আমি দেখাই তোমাকে, যেমন বেরিলিয়াম ক্লোরাইড, যেটার কনফিগারেশন আমরা দেখলাম, বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2 জোড়া বা 4টি ইলেকট্রন বিদ্যমান। BF3 অণুতে বোরনের সর্বশেষ শক্তি স্তরে 3 জোড়া বা 6টি ইলেকট্রন বিদ্যমান। CH4 মিথেন অণুতে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 4 জোড়া বা 8টি ইলেকট্রন বিদ্যমান। শুধু তাই নয়, কেন্দ্রীয় পরমাণু ছাড়াও অন্যান্য পরমাণু ক্লোরিন এর সর্বশেষ শক্তি স্তরে 4 জোড়া বা 8টি ইলেকট্রন বিদ্যমান। মানে ও ঠিকই অষ্টকের নিয়মটা পালন করতেছে, কে, ক্লোরিনটা, বাট বেরিলিয়ামটা বা হচ্ছে বোরন ফ্লোরাইডের ক্ষেত্রে বোরনটা ও কিন্তু মেনে চলতেছে না, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামটা ও মেনে চলতেছে না। তাহলে ও কিসের নিয়ম মেনে চলতেছে? ও কি ষষ্ঠ বা হচ্ছে চতুর্থ এরকম কোনো নিয়ম মেনে চলতেছে না? ওই নিয়মটাকেই বলা হচ্ছে দুইয়ের নিয়ম। সেখানে বলা হচ্ছে ষষ্ঠ হোক চতুর্থ হোক এটা কোনো ম্যাটার না, এক বা একাধিক জোড় ইলেকট্রন থাকবে, মানে কোনো লন পেয়ার বা ফিক্সড কোনো একটা মাত্র ইলেকট্রন আলাদাভাবে থাকবে না, এক বা একাধিক জোড় বা কাপল ইলেকট্রন থাকলেই সেটাকে আমরা বলবো হচ্ছে দুইয়ের নিয়ম। তার মানে তুমি 8এর নিয়মটাকেও দুইয়ের নিয়মে বলতে পারো। কিভাবে, কোন কনসেপ্টে বলতে পারো? যেখানে 4 জোড় ইলেকট্রন রয়েছে বা দুইয়ের নিয়মটা 4 বার অ্যাপ্লাইড হইতেছে, ব্যাপারটা এরকম। ওকে, বুঝতে হবে কিন্তু যে অষ্টকের নিয়মটা হচ্ছে মানে পুরাতন, অষ্টকের নিয়মটা হচ্ছে কনভেনশনাল ধারণার। আর তার পরবর্তীতে যেহেতু অনেকগুলো যৌগকে এই অষ্টকের নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, তাই সেটা প্রবর্তনের জন্য, সেটাকে সমাধান নিয়ে আসার জন্য সুন্দর মতন কার নিয়ম ব্যাখ্যা করা হলো? দুইয়ের নিয়ম ব্যাখ্যা করা হলো। খুব সহজ একটা বেসিক হিসাব। এই ক্লিয়ার? ওকে, এরপরে চলো যদি আমরা এই জিনিসটারই আরেকটু দেখি কি বলে, যে ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 4 জোড়া বা 8টি ইলেকট্রন বিদ্যমান, হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 1 জোড়া বা 2টি ইলেকট্রন বিদ্যমান। এক্ষেত্রে সকল পরমাণু দুইয়ের নিয়ম অনুসরণ করছে। সকলেই আসলে দুইয়ের নিয়ম অনুসরণ করছে, কারণ দুইয়ের নিয়মটা যদি 4 বার অ্যাপ্লাই হয় তাহলে সেটা অষ্টকের নিয়ম হয়ে যায়, ব্যাপারটা এরকম। আর বিজ্ঞানীরা কত হচ্ছে যে সূক্ষ্মভাবে চালাকি একটা করলো, দেখো, কোনো 6-এর নিয়ম দিল না, 4-এর নিয়ম দিল না, কারণ 6-এর নিয়ম 4-এর নিয়ম দিলে ফার্দার আবার হচ্ছে আরো বেশ কিছু যৌগকে, মানে সবগুলো যৌগকে তুমি হচ্ছে জোটের ভিতরে নিয়ে আসতে পারবা না। বাট যদি তুমি দুইয়ের নিয়ম বলে দাও, এটাই তো সব থেকে ছোট জোড়, সব থেকে ছোট জোড়, এর 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 থেকে ছোট জোড় সংখ্যা কি আছে? না। তো তাহলে তো আরামসে তুমি হচ্ছে যে আর তো তোমার কোনো প্যারা নাই, জোড় থাকবে, তার মানে সেটা হচ্ছে দুইয়ের নিয়ম। মডার্ন প্রবলেম রিকোয়ার্স মডার্ন সলিউশন, তাই না? পর্যায় সারণীর 1 থেকে 20 পর্যন্ত মৌলসমূহ অষ্টক ও দুইয়ের নিয়ম ভালোভাবে অনুসরণ করে। হ্যাঁ হ্যাঁ, আবার হচ্ছে যে কথা হলো যে তুমি যত উপরের দিকে যাবা তত আবার এই নিয়ম কানুন নিয়ে বহুত ফ্যাকড়া আছে, অনেক ঝামেলা আছে, ওটা তখন বুঝতে পারবা। যেমন আমি তোমাকে যদি একটা যৌগ দেখাই, XeF6, এটাকে বলা হয় জেনন হেক্সাফ্লোরাইড। নাম কি বলো? জেনন হেক্সাফ্লোরাইড। তোমার মাথার মধ্যে প্রথমে খাটবে ভাই জেনন, WT, সরি আমি আর বলবো না, ভাই জেনন, জেনন ওয়াই, জেনন কেন? জেনন তো নিষ্ক্রিয় গ্যাস, ও কেমনে হচ্ছে যে ই করলো, কি বলে যে কি গঠন করলো, মানে যৌগ গঠন করলো, কেমনে করে? জেনন হচ্ছে ফার্স্ট অফ অল অনেক দূরের নিষ্ক্রিয় গ্যাস, তাই এখানে নিউক্লিয়াস থেকে সর্ববস্তু শক্তি স্তরের আকর্ষণ বল খুব বেশি থাকে এমন না, তাই সে তীব্র তড়িৎ মৌল ফ্লোরিনের সাথে বা ক্ষুদ্র একটা তড়িৎ মৌলের সাথে ইলেকট্রন মানে বন্ধনে আবদ্ধ হয় এবং হচ্ছে যে একটা যৌগ গঠন করে। সো এই যৌগটার ক্ষেত্রে দেখবা যে জেননের সর্ববস্তু শক্তি স্তরে আসলে কয়টা ইলেকট্রন আছে বলো তো? হেক্সাফ্লোরাইড, ফ্লোরাইড তুমি যদি দেখো তাহলে এখানে দেখতে পারবা জেননের সর্ববস্তু শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে 12টি, 6 জোড়া, কারণ এটা হচ্ছে সমযোজী বন্ধন বা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ঘটেছে, এবং এখানে 12টা ইলেকট্রন আছে। বুঝছো? সো এই কাহিনী হলেই তুমি বুঝতে পারতেছো কিন্তু যে এটা কিন্তু মানে এখানে যে নিয়মটা মানতেছে এটা ওই দ্বিতীয়কের নিয়ম, এবং এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ। অষ্টক এগুলা জিনিসটা পড়বা হচ্ছে ইন্টারমিডিয়েটে, যে এখনো হচ্ছে যে টোটালটাই প্রয়োজন নাই। সম্প্রসারণ এটা হচ্ছে একটা সমযোজী যৌগের কি বলবো
ড্রব্যাক বা মানে লিমিটেশন বা হচ্ছে সীমাবদ্ধতা কার? সমযোজী যৌগের। ওকে, সেই পর্যন্ত ছিল। এরপরে যাব হচ্ছে আমরা নিষ্ক্রিয় গ্যাস এবং তার স্থিতিশীলতা, তারপরে আমরা দেখব ক্যাটায়ন আর আনায়নের কনসেপ্টটা। নিষ্ক্রিয় গ্যাস এবং তার স্থিতিশীলতা সম্পর্কে আসলে তোমার এখন কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। আমি তোমাকে নিষ্ক্রিয় গ্যাসের লিস্টটাও দিয়ে দিয়েছি, তার ইলেকট্রন বিন্যাসের লিস্টটাও দিয়ে দিয়েছি। আমি আবার দেই এবং তুমি এবার নিজে ঠিক মতন এটাকে কমপ্লিট করবা। সো এটা হচ্ছে হিলিয়াম, তারপরে হচ্ছে ভাই নিয়ন, তারপরে হচ্ছে তোমার আর্গন, তারপরে হচ্ছে তোমার ক্রিপ্টন, তারপরে হচ্ছে তোমার জেনন, তারপরে হচ্ছে তোমার রেডন। এই আরো আছে, আরেকটা আছে, দরকার নাই, ওটি অতদূর পর্যন্ত যাওয়ার দরকার নেই। সো আমি তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে ভাইয়া এর ইলেকট্রন বিন্যাসটা কত হবে? 1s2, একমাত্র এ 1s2, কারণ এর তো আসলে পি নাই, যে 1 এর তো আর পি হয় না। 1 এর পি হলে না সেখানে হচ্ছে যে পি আসার চান্স ছিল, মানে 1 এর তো পি নাই, দ্যাটস ওয়াই ওটা 1s2, এটা ফিল মানে হচ্ছে এটা নিষ্ক্রিয় গ্যাস। বাদ বাকি সবগুলাই হচ্ছে, দেখো 1 এর পরে কত আসবে? 2, 2s2, 2p6, তারপরটা কত হবে? 3s2, 3p6, তারপরটা কত হবে? 4s2, 4p6, তারপরটা কত হবে? 5s2, 5p6, পরেরটা 6x2, 6s2, 6p6। এই টোটালটাকে যদি তুমি চিন্তা করো তাহলে এখানে তুমি পাবা হচ্ছে এই টোটালটাকে আমরা বলতে পারি ns2, তার পর্যায় সংখ্যা, পর্যায় যেটা হবে সেটা আসলে np6, এবং এরা সবাই হচ্ছে এনটা কি? তার পর্যায়। এই 1 নাম্বার পর্যায়ের পরেরগুলা হচ্ছে সবগুলো এরকম আকারে থাকবে। সো এখানে প্রত্যেকটা আসলে কার নিয়মটা মেনে চলতেছে? অষ্টকের নিয়ম মেনে চলতেছে না? অষ্টকের নিয়ম মেনে চলতেছে। ইলেকট্রনিক কনফিগারেশন অষ্টকের নিয়ম, এবং তার সর্ববহিত শক্তি স্তরটা আসলে পরিপূর্ণ আছে, ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আছে। সর্ববহিত শক্তি স্তর যেহেতু ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আছে, তাই এরা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণে আগ্রহ প্রকাশ করে না। ত্যাগ বা গ্রহণে যেহেতু আগ্রহ প্রকাশ করে না, দ্যাটস ওয়াই তারা হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় থাকে, এবং দ্যাটস ওয়াই তারা হচ্ছে স্থিতিশীল থাকে। ঠিক আছে, তাহলে কি বলবো আমরা? সর্ববহিত শক্তি স্তরে যেহেতু ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ অবস্থায় আছে, কোনো প্রকার ডাইপোল মোমেন্ট নাই, কোনো প্রকার হচ্ছে আকর্ষণ বিকর্ষণ নাই, মানে আকর্ষণ বিকর্ষণ হচ্ছে সেম হয়ে আছে। ঠিক আছে, আমি যাচ্ছি ওটার কথা বলতেছি। অষ্টকের নিয়ম মেনে চলে, আর এটা চলে হচ্ছে কার নিয়ম ভাইয়া? এটা চলতেছে হচ্ছে 2 এর নিয়ম। হ্যাঁ, তাহলে আমরা বলবো আসলে এটা নিষ্ক্রিয় কেন? যেহেতু কি হয়ে আছে আসলে সর্ববহিত শক্তি স্তরগুলো, ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আছে, সর্ববহিত শক্তি, তাই ইলেকট্রন গ্রহণ বা ত্যাগে, এটাই আমরা বলবো আসলে, হ্যাঁ, কোনো আগ্রহ প্রকাশ করে না। বুঝছো কি বাংলা কথাটা? আগ্রহ প্রকাশ করে না। ক্লিয়ার? এখন এই এক কথাকেই ব্যাখ্যা করে বলা আছে, আমি তোমাকে ব্যাখ্যাগুলো দেখালেই বুঝতে পারবা। এবং এটা আয়নীকরণ শক্তির পরিমাণ অত্যধিক পরিমাণে বেশি। আয়নীকরণ শক্তি মানে ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। দেখো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক বিন্যাস দেওয়া আছে, প্রত্যেকটা দেখো 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 4p6, 5s2, 5p6, 6s2, 6p6। দেখছো সবগুলা? বুঝছো আমার কথা আমি কেমনে বলছি? এই ওকে, এটা দেখে রাখবা ইলেকট্রন বিন্যাস। দেখো হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে। হিলিয়ামের বেলায় তার সর্বশেষ শক্তি স্তর পূর্ণ করতে 2টি ইলেকট্রনই মাত্র প্রয়োজন। ওকে, কাজেই এই ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল। অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের বেলায় তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন মানে 8টি করে ইলেকট্রন রয়েছে। ns2 np6, 8টা করে ইলেকট্রন রয়েছে অন্যান্যগুলা, শুধুমাত্র হিলিয়াম ছাড়া। হিলিয়ামের ক্ষেত্রে 1s2, যেহেতু ওখানে 1 এর জন্য কোনো পি থাকে না, দ্যাটস ওখানে আর প্রয়োজন হয় না। বাট বাকিগুলোর ক্ষেত্রে কি ns2 np6, যেটা প্রত্যেকটার ক্ষেত্রে শুরু হবে নিয়ন থেকে শুরু করে একেবারে তোমার জেনন রেডন যতদূর পর্যন্ত তুমি আসো। এখানে বলে দেখো কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকলে তারা সর্বাধিক স্থিতিশীলতা অর্জন করে। কেন? কারণ সর্ববহিত শক্তি স্তরটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আছে, কোনো ডাইপোল মোমেন্ট নাই, কোনো আকর্ষণ বিকর্ষণ বল এক্সট্রা নাই, যে এখানে কোনো প্রকার ধরো মানে অস্থিতিশীলতা সৃষ্টি হবে। তাই এরা ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন ত্যাগে কোনো প্রকার আকর্ষণ বা মানে কোনো প্রকার আগ্রহ প্রকাশ করে না। দেখো সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকলে তাকে দ্বিত্বক বলে, আর 8টি ইলেকট্রন থাকলে, এটা কিন্তু বারবার আমি বলতেছি এটা কিন্তু 8, এটাকে 4 পড়ো না আবার কেউ। 8টি ইলেকট্রন থাকলে তাকে অষ্টক বলে। সর্বশেষ শক্তি স্তরে দ্বিত্ব বা অষ্টক পরিপূর্ণ থাকার কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলো অধিকতর কি হয়? স্থিতিশীল হয়। ঠিক আছে, তো যদি এই জিনিস দেখো স্থিতিশীল হয়, অধিকতর স্থিতিশীলতার কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলো কোনো মৌলকে ইলেকট্রন প্রদান করে না, এমনকি অপর কোনো মৌলের কাছ থেকে ইলেকট্রন গ্রহণও করে না, মানে ইলেকট্রন মানে সে নিতেও চায় না। এর রাসায়নিকভাবে আসক্তিহীন হয়ে পড়ে, যেটার কথা অলরেডি বলা শেষ। এরা নিষ্ক্রিয় হয়ে পড়ে। নিষ্ক্রিয় গ্যাস ছাড়া কোনো মৌলেরই সর্বশেষ শক্তি স্তরে
এরূপ দ্বিত্ব বা অষ্টক পূর্ণ থাকে না নিষ্ক্রিয় গ্যাস ছাড়া, বরঞ্চ অন্যান্য যত সকল মৌল আছে তারা সবাই তার নিকটস্থ যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেটার ইলেকট্রনিক কনফিগারেশনটা অর্জন করতে চায়। হতে পারে সেটা ইলেকট্রন গ্রহণ অথবা আদান প্রদানের মাধ্যমে, অথবা ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ারের মাধ্যমে। বিশেষ করে পর্যায় সারণীতে মাঝের যে মৌলগুলা, বিশেষ করে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা যারা আছে এরা ইলেকট্রন আদান প্রদান করতে আসলে ততটা আগ্রহ ফিল করে না, বা তাদের ক্ষেত্রে এক্সট্রা ইলেকট্রন থাকে, 3টা ইলেকট্রন ধরে আদান প্রদান করতে হচ্ছে, সেটা কোয়াইট টাফ। দ্যাটস ওয়াই তারা যে কাজটা করে ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সে হচ্ছে 8টা ইলেকট্রনের কনফিগারেশনে যাইতে পারে। ওকে, সো নিকটস্থ যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেটার কনফিগারেশন যাইতে পারলে হইছে। ইলেকট্রন আদান প্রদান করে হোক, ইলেকট্রন ভাগাভাগি করে হোক, যেভাবেই হোক না কেন। অন্যান্য মৌল স্থিতিশীলতা অর্জনের জন্য সর্বশেষ শক্তি স্তরে দ্বিত্ব বা অষ্টক পূরণ করতে চায়। এজন্যই তারা সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ, প্রদান অথবা ভাগাভাগি করে পরস্পরের সাথে বন্ধন গঠন করে। ক্লিয়ার? ওকে, সো এরপরে যাব হচ্ছে আমরা রাসায়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধন গঠনের কারণ, এই অংশটার ভিতরে। সো আশা করি এ পর্যন্ত যে অংশটা তুমি দেখলা, যে ওই আমাদের অষ্টক পূর্ণ করা কার নিষ্ক্রিয় গ্যাসের এবং তাদের স্থিতিশীলতার কারণ বা তাদের আসক্তিহীনতার কারণ, সেই অংশটা বুঝতে পারছো। এখান থেকে কিন্তু ফ্রিকুয়েন্ট আমার খ নাম্বারের কোশ্চেন হয়। অনুধাবনমূলক যে কোশ্চেনগুলো আছে এগুলো অহরহ। ধরো ডিরেক্ট কোনো নিয়ন বা আর্গনকে দিয়ে দিল যে এটি কেন নিষ্ক্রিয় বা এটা কেন আসক্তিহীন, এটা কেন বিক্রিয়া অংশগ্রহণ করে না, ব্যাখ্যা করো, বর্ণনা করো। তখন তুমি কার নিয়মটা বর্ণনা করবা? অষ্টকের নিয়ম অবশ্যই বর্ণনা করবা। এরকম ভাবে। চলো তাহলে আমরা রাসায়নিক বন্ধন ও বন্ধন গঠনের কারণটা দেখি। আচ্ছা, তাহলে চলো এই অংশটা আমরা শুরু করি, রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক বন্ধন গঠনের কারণ। রাসায়নিক বন্ধন জিনিসটা কি? ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে স্থিতিশীলতা অর্জনের জন্য যে যৌগ গঠন প্রক্রিয়া, সেটাই কিন্তু আসলে রাসায়নিক বন্ধন। এবং রাসায়নিক বন্ধন গঠনের বেসিক কারণটা আসলে কি ভাইয়া? স্থিতিশীলতা, মৌলের স্থিতিশীলতা অর্জন। কার? ওই মৌলের স্থিতিশীলতা অর্জনের জন্য। এটা হচ্ছে তার একেবারে খুবই বেসিক একটা কারণ। ওকে, চলো একটু যদি ভেতরের দিকে যাই। দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হচ্ছে। ধরো এই যে H2, এটা কি একটা অণু না ভাইয়া? এটাও তো একটা রাসায়নিক যৌগ অবশ্যই। তো এই যে H এবং H, হাইড্রোজেন এবং হাইড্রোজেন, একটা হাইড্রোজেন কিন্তু একটা ইলেকট্রন শেয়ার করতেছে, আরেকটা হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন শেয়ার করতেছে। সো আলটিমেটলি দুইজনেই দুইয়ের নিয়ম যেটা সেটা ফলো করতেছে। ঠিক আছে, যদি আমি বলি হচ্ছে HCl, এই যে একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে ক্লোরিন, এ আমাদের দুইয়ের নিয়ম ফলো করতেছে, আর এ হচ্ছে আমাদের কি অষ্টক নিয়ম ফলো করতেছে বা অষ্টক রুল ফলো করতেছে। দুইটাই ফলো করতেছে না, তার মানে দুইজনই তো স্টেবিলাইজড হচ্ছে বা স্থিতিশীল হচ্ছে। দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। আবার দ্বিতীয় ক্ষেত্রে হাইড্রোজেন ক্লোরাইড অণুতে হাইড্রোজেন ও ক্লোরিন পরমাণুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। এই ধরনের আকর্ষণ বল মূলত রাসায়নিক বন্ধন। অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণ বলের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে তাকেই রাসায়নিক বন্ধন বলে। মানে আমরা বলবো অণুতে পরমাণু সমূহ স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে যে রাসায়নিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে তাকে আমরা রাসায়নিক বন্ধন বলবো। খুবই বাংলা হিসাব। এখন এখানে ডিরেক্ট এই ক্যারেক্টারিস্টিক গুলা ছাড়াই সংজ্ঞাটা বলে দিচ্ছে, আমি খালি একটু ক্যারেক্টারিস্টিক গুলো যোগ করতেছি। আমি এটা সহ তোমাকে সংজ্ঞা লিখে দিচ্ছি, সমস্যা নাই। সো আমরা বলতেছি যে অণুতে মৌলসমূহ ইলেকট্রন আদান প্রদান, ইলেকট্রনটাকে এভাবে লিখবা না, হ্যাঁ, কখনোই না। আমি নিজে লিখতেছি যেন তোমার এখানে টাইম আসলে খুব বেশি না যায়। ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে বা ভাগাভাগির মাধ্যমে, ইলেকট্রন আদান প্রদান বা ভাগাভাগির মাধ্যমে যে বন্ধনে যুক্ত থাকে, যে আকর্ষণ বলে যুক্ত থাকে, অণুতে যুক্ত থাকে, তাকে আমরা কি বলবো বলতো ভাই? রাসায়নিক বন্ধন বলবো। প্রত্যেক মৌলে সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল যে ইলেকট্রনিক কনফিগারেশন বা কাঠামো সেটা অর্জন করতে চায়, এটা আমরা অলরেডি জেনেছি। হ্যাঁ, একই মৌল বিভিন্ন মৌলের দুটি পরমাণু যখন কাছাকাছি অবস্থান করে তখন তারা সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগির মাধ্যমে, যেটা বলে দিছি আমরা, ইলেকট্রন আদান প্রদান বা ভাগাভাগির মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এর মাধ্যমেই তাদের এক ধরনের আকর্ষণের সৃষ্টি হয়, যে আকর্ষণ বলকে আমরা রাসায়নিক বন্ধন বলি। ওই আকর্ষণ বলটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। কাজে বলা যেতে পারে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হলো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনিক নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, দ্বিত্ব বা অষ্টক লাভের প্রবণতা, মানে আলটিমেটলি স্থিতিশীলতা অর্জন। এটাই কথা বোঝানো হচ্ছে, যেটা অলরেডি আমি তোমাদেরকে বলছি। ওকে, সো বুঝা গেছে রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক বন্ধন কাকে বলে এবং তার কারণটা। আশা করি বুঝতে পারছো। এরপরে তোমাদেরকে যেতে হবে আমাদের এই যে দুইটা জিনিসে, ক্যাটায়ন এবং অ্যানায়ন। এটাই হচ্ছে আমাদের আজকের লেকচার কন্টেন্টের লাস্ট পার্ট। তারপরে আমরা মেইনলি আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ নিয়ে পড়াশোনা করব। তা আসো যদি এখানে আমরা যাই। আচ্ছা, ক্যাটায়ন আর অ্যানায়ন আমরা জানি আমাদের সর্বশেষ অবস্থায় পরমাণু। আচ্ছা, আমরা কি এই জায়গাটাকেই লাস্ট বলছিলাম না? দেখি রে, এখানে আমাদের একেবারে পার্ট 1 এর মধ্যে দাঁড়া,
কই ছিল হ্যাঁ ক্যাটায়ন এবং অ্যানায়ন, ঠিক আছে। ওকে, পরমাণুর নিউক্লিয়াসে যতটি ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটন থাকে এবং নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তি স্তরে ঠিক ততটি ঋণাত্মক আধান সংখ্যক চার্জ বা ইলেকট্রন থাকে। মানে আমরা জানি কোন একটা মৌলের মধ্যে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা কি থাকে, সমান থাকে। ইলেকট্রন হচ্ছে আমাদের কি করা যেতে পারে, আদান প্রদান করা যেতে পারে, কিন্তু প্রোটনের কি আদান প্রদান করা যেতে পারে? উত্তরটা হচ্ছে না। রাসায়নিক বিক্রিয়া করা যায় না। নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে প্রোটনের আদান প্রদানও করা যেতে পারে বা প্রোটনের সংখ্যাও চেঞ্জ করা যেতে পারে। এর ফলে পরমাণুটি সামগ্রিকভাবে আধান নিরপেক্ষ থাকে। আধান নিরপেক্ষ থাকে। এরকম একটি আধান নিরপেক্ষ পরমাণুর বাইরের শক্তি স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রনকে সরিয়ে নিলে পরমাণুটি আধান নিরপেক্ষ থাকবে না, এটি সামগ্রিকভাবে ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হয়। ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত তো হবেই। কেমনে? এখানে যে কথাটা বলতেছে, আমি যদি তোমার সাথে একটু খালি এটার সামারাইজ করি তাহলে তুমি বুঝতে পারবা। ধরে নাও আমি একটা যৌগকে ড্র করতেছি তোমার জন্য। ধরে নাও এই যে আমি এখানে সোডিয়ামকে ড্র করব। এই যে ধরো আমাদের 2টা, হ্যাঁ, এই ধরে নাও ভাই আমাদের 3টা এবং তারপরে আরেকটা মনে করো, এই হচ্ছে আমাদের ভাই 4টা। সো এখানে যদি আমরা সোডিয়ামটাকে ড্র করি, সোডিয়ামটার ইলেকট্রন সংখ্যা আসলে কত ভাই? 11। ধরে নাও এই যে 2, তারপরে হচ্ছে আমাদের 8, তাহলে 10টা হয়ে গেল। হ্যাঁ, 8, 10টা আর এই যে একটা 11টা। এখানে 11টা ইলেকট্রন আছে, 11টা ইলেকট্রন আছে এবং 11টা কি আছে ভাই? প্রোটন আছে। প্রোটন আছে। 11টা প্রোটন কোথায় আছে? অবশ্যই আমাদের কোথায়? নিউক্লিয়াসের মধ্যে আছে। ঠিক একই রকমভাবে প্রোটন এবং ইলেকট্রন যেহেতু সমান সংখ্যায় আছে, তাই আমরা সেটাকে বলি আসলে সেটা সামগ্রিকভাবে আধান নিরপেক্ষ আছে। আধান নিরপেক্ষ আছে। এখানে নিউট্রন আছে আমার। নিউট্রন কয়টা আছে? 12টা আছে, দিয়ে টোটালে 23 তার ভর সংখ্যা হয়। কিন্তু নিউট্রন তো আমার চার্জ নিরপেক্ষ। ওটা নিয়ে তো আমার প্যারা নাই। আচ্ছা। সো এখান থেকে যদি একটা ইলেকট্রন আমি ত্যাগ করে দিতে পারি, এখান থেকে যদি আমি মাইনাস একটা ইলেকট্রন করি, মাইনাস একটা ইলেকট্রন। একটা ইলেকট্রনকে যদি আমরা ত্যাগ করাতে পারি, তাহলে জিনিসটা কেমন ঘটে দেখো। তাহলে জিনিসটা থাকে হচ্ছে এক্স্যাক্ট জাস্ট এরকম। দেখো তো এরকম থাকে না? আমরা যদি একটা ইলেকট্রনকে ত্যাগ করাতে পারি, তাহলে আমরা সর্ববহিষ্ঠ শক্তি স্তর যেটা আছে সেটাকে আমরা সুন্দর মতন ডিরেক্ট করে দিতে পারবো। সেটাকে আমরা সুন্দর মতন ডিরেক্ট করে দিলাম সর্ববহিষ্ঠ শক্তি স্তর। তাহলে এরকম থাকবে এবং এখানে আমাদের একটা ইলেকট্রন নাই, বাট এখানে আমাদের আলটিমেটলি 11টা প্রোটন এবং 10টা কি আছে? ইলেকট্রন আছে না? এই কথা না? সো 11টা প্রোটন, তার মানে আগে তো আমার প্লাস চার্জ, 10টা প্লাস আর 10টা কি ভাই? মাইনাস। সরি 11টা প্লাস আর 11টা মাইনাস, এমন ছিল না? 11টা প্রোটন মানে কি 11টা প্লাস আর 11টা কি মাইনাস, এমন চার্জ ছিল। এখানে আমার কয়টা হয়েছে বলো তো ভাই? 11টা প্লাস আর 10টা হচ্ছে ভাই আমাদের মাইনাস। ইলেকট্রন আমাদের বা আমাদের মাইনাস চার্জ কয়টা? 10টা না? তাহলে এটা আসলে এখন কোন চার্জে চার্জিত হয়েছে? একটা সেখানে ধনাত্মক চার্জ বেশি না? আমরা বলতে পারি কি সেটার একটা ধনাত্মক চার্জের পরিমাণটা হচ্ছে আসলে বেশি, দ্যাটস ওয়াই সেটা একটু প্লাস চার্জে পরিণত হয়। অর্থাৎ আমি যদি এরকম ভাবে এই বিক্রিয়াটাকে লিখি, সোডিয়াম মাইনাস হচ্ছে একটা ইলেকট্রন দিয়ে আমাদের এখানে তৈরি করতেছে আসলে সোডিয়াম প্লাস চার্জ এবং এগুলা অবভিয়াসলি আমাদের গ্যাসীয় অবস্থায় হইতে হবে। হ্যাঁ, গ্যাসীয় অবস্থায় হবে। তাহলে আশা করি তুমি জিনিসটাকে বুঝতে পেরেছো যে আসলে এটা তো আমাদের সামগ্রিকভাবে কি ছিল? সামগ্রিকভাবে আমাদের আধান নিরপেক্ষ ছিল। কিন্তু যখন আমার একটা ইলেকট্রন ত্যাগ করানো হলো, সবাই কি ইলেকট্রন ত্যাগ করবে? না। ইলেকট্রন ত্যাগ করে কারা? ধাতব যে পদার্থগুলা বা ধাতব যে আসলে মৌলগুলা, তারা ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন গ্রহণও তো করতে পারে। গ্রহণ করলে উল্টা প্রসেসটা ঘটবে। গ্রহণের ক্ষেত্রে একটু পরে যাচ্ছি। আগে এই কনসেপ্টটা বুঝো। এটা কি বুঝা গেছে? সো ইলেকট্রন ত্যাগ করলে, একটা ইলেকট্রন ত্যাগ করলে সেটা এখন একক ধনাত্মক আধানে পরিণত হয়। সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের ক্যাটায়ন। ক্যাটায়ন জিনিসটা কি তাহলে? ক্যাটায়নটাকে আমরা বলি হচ্ছে মৌল তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে যে একক ধনাত্মক আয়নে পরিণত হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন। যদি 2টা ত্যাগ করে তাহলে দ্বিধনাত্মক আয়নে পরিণত হবে, 3টা ত্যাগ করলে ত্রিধনাত্মক আয়নে পরিণত হবে, বাট আলটিমেটলি ওটার নাম কি থাকবে? ক্যাটায়নই থাকবে। ক্যাটায়নটাই হচ্ছে আমাদের ধনাত্মক চার্জ বিশিষ্ট এমন। ওকে, তাহলে আমরা বলবো মৌল তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ মানে শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক আয়নে পরিণত হয়। ধনাত্মক আয়নে পরিণত হয় এবং এই পরিণত হইতে যে পরিমাণ শক্তি লাগে সেটাকে আবার আয়নীকরণ শক্তি বলে, সেটা পাবা আবার তুমি পরিণত হয়, একেই ক্যাটায়ন বলে। তাহলে ক্যাটায়ন কি? অবশ্যই ধনাত্মক আয়নযুক্ত।
ক্যাটায়ন কি অবশ্যই ধনাত্মক আয়ন যুক্ত, অবশ্যই আয়নে পরিণত হয়, এটাকে আমরা ধনাত্মক মানে ক্যাটায়ন বলবো। এই ঘটনাতে এটা ভাই ক্যাটায়ন হচ্ছে। ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়ন হবে, যদি গ্রহণ করে তাহলে অবশ্যই ঋণাত্মক আয়ন হবে। যেমন এখানে যদি দেখি ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ বিশিষ্ট এরূপ আয়নকে আমরা ক্যাটায়ন বলি, বুঝছে নিশ্চয়ই। সো সোডিয়াম প্লাস এও যেমন আমাদের ক্যাটায়ন, আমাদের ম্যাগনেসিয়াম 2 প্লাস এর মানে যে এটা দুইটা ক্যাটায়ন এমন কিন্তু না, এটাও কিন্তু আমার একটা সিঙ্গেল ক্যাটায়ন, ম্যাগনেসিয়ামের ক্যাটায়ন। অ্যালুমিনিয়াম 3 প্লাস এটাও কিন্তু আমাদের কি একটা সিঙ্গেল ক্যাটায়ন। এ আমার কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? 3টা। ও আমার কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? 2টা। ও আমার কয়টা ইলেকট্রন ত্যাগ করছিল? সোডিয়াম 1টা। এই কনসেপ্ট। আচ্ছা, সাধারণত পর্যায় সারণীর বামের মৌলগুলো বা ধাতুগুলো সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রনিক বিন্যাসটা অর্জন করে। মানে এরা কারা করবে সাধারণত? ধাতু। ধাতু থেকে যেটা আসে সেটা হচ্ছে আমাদের কি ভা? ক্যাটায়ন আসবে। ধাতু কখনো অ্যানায়নে পরিণত হবে না, হ্যাঁ? আর অধাতু কখনো ক্যাটায়নে পরিণত হয় না সাধারণত। স্পেশাল কেসে হইতে পারে, আবার স্পেশাল কেসও কিছু আছে, পাবা পরে। দেখো, এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক বিন্যাস লাভের মাধ্যমে ক্যাটায়নের সৃষ্টি করে। যেমন লিথিয়াম পরমাণু তার সর্ববিশিষ্ট শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রনিক বিন্যাস অর্জন করে লিথিয়াম প্লাস আয়ন তৈরি করে। এই চিত্রটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম, যেরকমটা আমরা হচ্ছে তোমাদেরকে দেখাইছি। এই যে এরকম দেখো, লিথিয়াম একটা ইলেকট্রনকে ত্যাগ করছে, একটা ইলেকট্রনকে ত্যাগটা প্লাস ইলেকট্রনটা এদিকে লিখছি, এটাকে আমি চাইলে এদিকে মাইনাস ইলেকট্রন আকারে লিখতে পারতাম, দিয়ে লিথিয়াম একটা চার্জ সৃষ্টি করছে, প্লাস চার্জ সৃষ্টি করছে। ওকে, এই বুঝতে পারছো না এখানে একটা কথা? সোডিয়াম তার সর্বোচ্চ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে সোডিয়াম ক্যাটায়ন তৈরি করে। এগুলো আমরা বুঝতেছি নিশ্চয়ই, প্যারা হবে না আশা করি। তাহলে আমরা ধাতু থেকে পাচ্ছি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে তৈরি হচ্ছে ক্যাটায়ন। ঠিক একই রকম ভাবে অধাতব কোনো একটা মৌল ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন তৈরি করে। ধাতুসমূহ কেন? অবশ্যই তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করার জন্য, অষ্টক নিয়ম মেনে চলার জন্য। কেন করে? নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীলতা অর্জনের জন্য। এটা কিন্তু তুমি বুঝতেছো, এখানে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, এখানে কিন্তু ইলেকট্রনের শেয়ার বা ভাগাভাগি হচ্ছে না স্থিতিশীলতা অর্জনের জন্য। তার মানে আমরা ইলেকট্রন আদান প্রদান রিলেটেড অর্জনের জন্য রিলেটেড যে জিনিসটা সেটা নিয়ে পড়বো আর কি। সেটা নিয়ে কি পড়বো? ইলেকট্রন আদান প্রদান নিয়ে যেটা জিনিসটা সেটা নিয়ে পড়বো, অর্থাৎ আয়নিক যৌগ নিয়ে পড়াশোনা করবো। এটার সাবসিকুয়েন্টলি মানে এটার সাথে আর কি, সেটা ধীরে ধীরে আসছে আর কি। দেখো, পর্যায় সারণীর কোনো একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলসমূহের ধাতব ধর্ম ধীরে ধীরে কি পায়? হ্রাস পায়। বাম থেকে ডানে মানে ধাতব ধর্ম এটা কিন্তু আমরা কোথায় পড়াইছিলাম বলো তো ভাইয়া? আমাদের যে পর্যায় সারণী অধ্যায়টা ছিল সেখানে। ধাতব ধর্ম তুমি যদি বাম থেকে ডানে যাও তাহলে আসলে কি পারবে? একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে এক ধরনের হয়, এখানে গেলে যাবে হচ্ছে ভাইয়া তোমার হ্রাস, আর এখানে থাকবে হচ্ছে ভাইয়া বৃদ্ধি। তো ঠিক একই রকম ভাবে অধাতব ধর্মের কথা যদি তুমি চিন্তা করো তাহলে এটা এক্স্যাক্ট এর বিপরীত হবে। অধাতব ধর্মের কথা যদি তুমি চিন্তা করো তাহলে এটা এক্স্যাক্ট এটার বিপরীত হবে। এটা হবে হচ্ছে বাম থেকে ডান দিকে হ্রাস, উপর থেকে নিচের দিকে হচ্ছে বৃদ্ধি। বাম থেকে ডান দিকে হচ্ছে অধাতব ধর্মটা হচ্ছে বৃদ্ধি, বাম থেকে ডান দিকে উপর থেকে নিচের দিকে হচ্ছে হ্রাস, এমন অধাতব ধর্ম। ধাতু যারা তারা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। ধাতু যারা, দেখো আমি এই জিনিসটা লিখে রাখি, ধাতু কি করবে? সে ইলেকট্রন ত্যাগ মানে সে কিসে পরিণত হয়? ক্যাটায়ন। আর অধাতুর কথা আমি লিখবো, অধাতু সে কি করে ভাই? ইলেকট্রন গ্রহণ, সে নেগেটিভ চার্জে পরিণত হয়, বা এটা কি সে পজিটিভ চার্জ যুক্ত, সেটা হচ্ছে ক্যাটায়ন। আর সে কিসে পরিণত হবে? অ্যানায়ন। এটা কেমন চার্জ? নেগেটিভ চার্জ যুক্ত। চলো এটা যদি আমি একটু দেখি বা দেখাই, সেটা হচ্ছে অর্থাৎ কোন পর্যায়ের বামের মৌলসমূহ হচ্ছে ধাতু এবং ডানের মৌলসমূহ হচ্ছে অধাতু। ডান দিকের যারা ক্লোরিন, তারপরে হচ্ছে অক্সিজেন, এরা। আচ্ছা, আবার একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলসমূহের আকারও ধীরে ধীরে হ্রাস পায়। এই কারণে একই পর্যায়ে অবস্থিত অন্য মৌলের চেয়ে ধাতুগুলোর আকার বড় হয়ে থাকে। ধাতুর আকার বড় হয়, অধাতুর আকারগুলো ছোট হয়। আবার ধাতুগুলো সর্বশেষ শক্তি স্তরে সাধারণত একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে যেটা তারা সহজেই ত্যাগ করতে পারে। দ্যাটস ওয়াই ইলেকট্রন ত্যাগ করে সে ক্যাটায়নে পরিণত হয়। আকার বড় হওয়ার কারণে ধাতুগুলো সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে দূরত্ব বেশি থাকে। নিউক্লিয়াস থেকে তার সর্বশেষ শক্তি স্তরে দূরত্ব বেশি থাকবে। আকর্ষণ বল কম হলে সহজেই একটা বাইরের ইলেকট্রনকে ত্যাগ করে দেওয়া যাবে। নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বল কম হওয়ায় দুর্বলভাবে আবদ্ধ থাকে, ফলে এদের আয়নীকরণ শক্তির মান অনেক কম হয় এবং একটা ইলেকট্রনকে খুব সহজেই ত্যাগ করানো সম্ভব হয়।
ঠিক আছে, এখানে বলবে অর্থাৎ সামান্য পরিমাণ শক্তি প্রয়োগ করলে ধাতুগুলো তার সর্বশেষ শক্তি স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ক্যাটায়নে পরিণত হতে পারে। এই কারণেই ধাতুগুলো মূলত ক্যাটায়নে পরিণত হয়। তাহলে আমি যদি একটু সামারাইজ করি তাহলে তুমি বুঝতে পারবা ধাতুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে সর্বশেষ শক্তি স্তরে 1, 2 বা 3টি ইলেকট্রন থাকে এবং একই পর্যায়ের হ্যাঁ ধাতুর আকার সব থেকে বড় হয় ওই পর্যায়ের অন্য মৌলের তুলনায়। ওই পর্যায়ের, কারণ আমার বাম থেকে ডানে গেলে মানে আকারটা হ্রাস পায়, কারণ সেম পরিমাণ জায়গাতে অধিক পরিমাণ ইলেকট্রন থাকে, আকর্ষণ বল বৃদ্ধি পেয়ে যায়, সেটা শ্রিঙ্ক করে বা ছোট হয়ে যায়, দিয়ে আমাদের আকারটা কি হয়, হ্রাস পায়। সো আমাদের ধাতুগুলো যেহেতু সব থেকে বামে থাকে, তাই সব থেকে বড় থাকে, মানে সব থেকে বড় ওই পর্যায়ের অন্য মৌল থেকে, বুঝছো? একই পর্যায়ের ধাতুর আকার সব থেকে বড় হয়, সব থেকে বড় ওই পর্যায়ের অন্য মৌলের থেকে। তাহলে ধাতুর আকার যেহেতু বড়, তাই তুমি বলতে পারো যে ওই সর্বশেষ স্তরের ইলেকট্রনগুলো খুবই দুর্বলভাবে কি হয়, যুক্ত থাকে, যা অল্প শক্তি প্রয়োগের মাধ্যমেই অল্প শক্তি প্রয়োগের মাধ্যমেই অপসারণ করা যায়। এই যে অপসারণ করলাম না, অল্প শক্তির মাধ্যমে অপসারণ করা যায়, যা অল্প শক্তি প্রয়োগের মাধ্যমে অপসারণ করা যায়। এই যে অপসারণ করা যায়, তার মানে তার আয়নীকরণ শক্তির পরিমাণ কম। আমরা আয়নীকরণ শক্তির সম্পর্কে ডিটেলস পড়াশোনা করছি 4 নাম্বার পর্যায়ে, মানে পর্যায় সারণী যে অধ্যায়টা, সেটার ভিতরে আয়নীকরণ শক্তির পরিমাণ কম, তার মানে সহজেই ইলেকট্রন ত্যাগ করে সে ক্যাটায়নে পরিণত হয়। এই বেসিক কথাই এখানে বোঝাইছে। ওকে, আচ্ছা, ঠিক একই রকম ভাবে এখানে যেমন সোডিয়ামের ক্যাটায়নের ফরমেশনটা দেখাইছে, অবশ্যই এটা তুমি আশা করি বুঝছো, এটা আমি অলরেডি তোমাকে দেখাইছি। অন্যদিকে অধাতুগুলো ক্যাটায়ন তৈরি করে না, এ কারণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, আসলে অনুমান করতে পারছো যে অধাতুর ক্ষেত্রে দেখা যায় সেখানে মানে ইলেকট্রনের সংখ্যা অনেক পরিমাণে বেশি, সে একটা ইলেকট্রন গ্রহণ করে আসলে একটা একক ঋণাত্মক আয়নে পরিণত হয়, যেটাকে আমরা আসলে অ্যানায়ন বলি করে। সেখানে নরমালি 5, 6 বা 7 ইলেকট্রন বিদ্যমান থাকে অধাতুর ক্ষেত্রে। এর আকার একই পর্যায়ে ধাতু সমূহের চেয়ে অনেক ছোট। এর আকারটা কি এক্স্যাক্ট যে কারণটা তুমি ধাতুতে ব্যাখ্যা করলা, অধাতুতে এক্স্যাক্ট উল্টাটা বের করবা। এই একই পর্যায়ের অধাতুর আকারটা অবশ্যই ছোট থাকে, কার তুলনায়, ধাতুর তুলনায়। তাই নিউক্লিয়াস থেকে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের উপর আকর্ষণ বলটা বেশি থাকে, তাই একটা ইলেকট্রন আসলে খুব সহজেই আকর্ষণ বল দিয়ে সেই ইলেকট্রনটাকে টান দিতে পারে। দেখো, আকারের কারণে সর্বশেষ শক্তি স্তরে নিউক্লিয়াসের কাছাকাছি থাকে এবং এদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ অনেক বেশি হয়, অর্থাৎ এদের আয়নীকরণ শক্তির মান অনেক বেশি। অনেক বেশি। এরূপ কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন সরিয়ে নিতে অনেক বেশি শক্তির প্রয়োজন পড়ে, যা আসলে সম্ভব হয় না, যা সাধারণ অবস্থায় রাসায়নিক বিক্রিয়া থেকে সহজে পাওয়া যায় না। এটাই বলা হচ্ছে সাধারণ অবস্থায়। উত্তেজিত অবস্থায় বা অন্যান্য বিশেষ ক্ষেত্রে হওয়া সম্ভব। এই কারণে অধাতুগুলো সাধারণত ধনাত্মক আয়ন তথা ক্যাটায়ন তৈরি করে না। ঠিক আছে, মানে আমরা কি বলবো, অধাতুর ক্ষেত্রে কয়টা ইলেকট্রন থাকে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে? অধাতুর ইলেকট্রন থাকে হচ্ছে 5, 6 বা 7টি, 5 বা 6 বা 7টি ইলেকট্রন থাকে অধাতুর ক্ষেত্রে, বুঝছো? আচ্ছা, তাহলে কি অধাতুগুলো সর্বশেষ শক্তি স্তরে কোনো পরিবর্তন ঘটায় না? অবশ্যই ঘটায়। তারা কি করে? ইলেকট্রন আকর্ষণ করে। এদের সর্বশেষ শক্তি স্তরে অষ্টক অপেক্ষা সাধারণত 1, 2 বা 3টে ইলেকট্রনের ঘাটতি থাকে। এরা সেই সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে এবং সহজে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল অবস্থা অন্যভাবে লাভ করে। অন্যভাবে বলা যায় ইলেকট্রন আসক্তির মান এদের বেশি। ইলেকট্রন আসক্তি, ওদের আয়নীকরণ শক্তির মান অনেক কম। কাদের? ধাতুর। এই যে যারা আছে হচ্ছে যে আমাদের কি বলে, আয়নীকরণ শক্তির মান অনেক কম, ইলেকট্রন আসক্তির মানও ওদের অনেক কম, তাই ইলেকট্রন তারা গ্রহণ করে না। বাট অধাতু যারা আছে তাদের আয়নীকরণ শক্তির মান অনেক বেশি, ইলেকট্রন আসক্তির পরিমাণ অনেক বেশি। ইলেকট্রন আসক্তির পরিমাণ যেহেতু অনেক বেশি, দ্যাটস ওয়াই তারা খুব সহজে ইলেকট্রনটাকে গ্রহণ করতে পারে। ইলেকট্রন গ্রহণের ফলে এদের নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক প্রোটনের চাইতে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে যায়, ফলে সামগ্রিকভাবে অধাতব ঋণাত্মক আয়নের সৃষ্টি করে। এই ঋণাত্মক আয়নের জন্যই তাদেরকে আমরা বলি হচ্ছে কি অ্যানায়ন।
যেমন ক্লোরিন পরমাণুর একটি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, তার মাধ্যমে ক্লোরাইড আয়ন তৈরি হয়। এটার একটা কনফিগারেশন যদি তুমি দেখো ক্লোরাইড আয়ন, তাহলে এখানে ধরো দেখে নাও, এই যে দেখো ক্লোরিন আয়ন, এটা ধরো যদি তুমি ক্লোরিন চিন্তা করো ভাই, 2টা ইলেকট্রন, পরে 8টা ইলেকট্রন, আর পরে হচ্ছে 7টা ইলেকট্রন, মানে 17টা ইলেকট্রন, আরেকটা ইলেকট্রন যোগ হইলো, আরেকটা ইলেকট্রন যোগ হলে 18টা ইলেকট্রন হয়ে গেল। এটার সামগ্রিকভাবে একটা কি নেগেটিভ চার্জে পরিণত হইলো, নেগেটিভ চার্জে পরিণত হইলো। আমি যদি এটাকে ব্যাখ্যা করি, এখানে হচ্ছে আমাদের 17টা প্রোটন, 17টা ইলেকট্রন, মানে 17টা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ, 17টা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ, এমন ভাবে বলতে পারি। এখানে এটাকে আমরা কত বলবো, 17টা প্রোটন, পজিটিভ চার্জ হচ্ছে আমাদের 17টা, বাট 18টা হচ্ছে আমাদের ইলেকট্রন, যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে, 18টা হচ্ছে আমাদের ইলেকট্রন, তাই এটাকে আমরা বলতে পারবো নেগেটিভ চার্জ 18টা। দ্যাটস ওয়াই একটা সামগ্রিক নেগেটিভ চার্জ পাওয়া যায়। বুঝছো একটা ইলেকট্রন গ্রহণ করার পর কি ঘটে? এই বিক্রিয়াটা যদি তুমি সম্পূর্ণ দেখাও, তাহলে আসলে কখনো একটা ক্লোরিন সিঙ্গেল আকারে তো থাকে না, সেটা কি আকারে থাকে, ক্লোরিন 2 এটা আকারে থাকে আণবিক অবস্থায়, প্লাস হচ্ছে একটা ইলেকট্রন, এটা আসলে একটা ইলেকট্রন না রে ভাই, এক মোল ইলেকট্রন, আরো পরে বুঝতে পারবা। দিয়ে হচ্ছে ক্লোরাইড আয়ন, এখানে তো ক্লোরিন 2টা, তাহলে এখানে যদি 2টা ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, অবশ্যই 2টা। এছাড়াও এই বিক্রিয়াটা তুমি করতে পারো, এর সামনে যদি তুমি একটা হাফ গুণ করে দাও তাও হবে, হাফ গুণ করে দিলে একটা ক্লোরিন হলো, একটা ক্লোরিন এক মোল ইলেকট্রন গ্রহণ করে একটা ক্লোরাইড আয়ন তৈরি করবে। এই জিনিসটাকে কি বলতেছি আমরা, অ্যানায়ন, মানে এটা এক্স্যাক্টলি ধাতুর উল্টা, অ্যানায়ন গঠন করতেছে, এক্স্যাক্টলি ধাতুর উল্টা। ঠিক একই রকম ভাবে ফ্লোরিন হয় যে হাফ অফ ফ্লোরিন 2 প্লাস দিয়ে ইলেকট্রন দিয়ে যে হচ্ছে আমাদের ফ্লোরাইড আয়ন তৈরি করতেছে, এটাও গ্যাস অবস্থায় থাকবে, এটাও গ্যাসিয়াস অবস্থায় থাকবে। এই জিনিসটাকে তুমি হচ্ছে যে এরকম ডায়াগ্রামের মাধ্যমে এটা ড্র করবা, ডায়াগ্রাম, ফ্লোরিনের ডায়াগ্রাম ড্র, এটা তোমার জন্য একটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এটা অবভিয়াসলি তুমি নিজে কমপ্লিট করার চেষ্টা করবা। ওকে, ফ্লোরিনেরটা আশা করি পারবা। এরপরে আমরা যাব হচ্ছে আমাদের আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, যেটা আমরা এই পার্টের মধ্যে কমপ্লিট করব না, নেক্সট পার্টে কমপ্লিট করব। সো আমাদের পার্ট 2 ডান, আমাদের এবার পার্ট 3 এর জন্য অপেক্ষা করা লাগবে, পার্ট 3। ঠিক আছে, পার্ট 3 এর মধ্যে আমরা কতটুকু কমপ্লিট করব সেটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের ভিতরেই দেখব। পার্ট 3 এর মধ্যে আশা করি আমরা টোটাল চ্যাপ্টারটাকে সামারি করে ফেলার চেষ্টা করব। ওকে, সো এটা আমাদের জন্য ডান। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, আশা করি বুঝতে পারছো। বেসিকটা ধরো, লাস্ট লেকচারের মধ্যে আসলে এই চ্যাপ্টার থেকে যেই যে জায়গা থেকে মেইনলি সিকিউ কোশ্চিন হয়, সেই সিকিউ কোশ্চিনটা এই লাস্ট লেকচারের ভিতর থেকে তুমি সর্বোচ্চ সংখ্যক আসলে উপকারটা পাবা। বাট যে বেসিকগুলো ধরছো বা যে বেসিকগুলো বুঝছো, অ্যানায়ন ক্যাটায়ন থেকে শুরু করে যা কিছু আলোচনা করা হলো, এটি যদি থাকে তাহলে পরের অংশটা তোমার জন্য ইজিলি অনেক সুবিধাজনক হবে, অনেক সহজ হবে। সো দেখা হবে ইনশাল্লাহ পার্ট 3 এর মধ্যে। পার্ট 2টা আমাদের ডান। সবাই অনেক অনেক ভালো থাকো, ইনশাল্লাহ নেক্সট লেকচারে দেখা হবে। টিল দেন সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।